জীবনে মুক্ত ছড়ানোর আমার কোনো ইচ্ছা নেই। 17 জন কেন 7 জন ক্লাস করলেও আমি তাদেরকে নিয়ে ক্লাস করাবো, যা কমিটমেন্ট রয়েছে তাই। কালকে যদি 2 জন জয়েন করে 2 জনকে নিয়ে ক্লাস চলবে, ব্যাপারটা ঠিক এরকম। তাই সহজলভ্য আর সস্তা দুটোর মধ্যে যেন ডেফিনেশন গুলিয়ে না যায়। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো, যেমনটা কথা ছিল বায়ো সায়েন্স ক্লাস। আমাদের অলরেডি রিজনিং ক্লাস হয়ে গেছে, পলিটি ক্লাস হয়ে গেছে আমাদের ইংলিশ ক্লাস। আজ বায়ো সায়েন্স ক্লাস রয়েছে, আগামীকাল হিস্ট্রি ক্লাস হবে, তারপর অঙ্কের ক্লাস রয়েছে, এরকম। তো স্যার অলরেডি জয়েন করে গেছেন। 8টা বাজে, আমি একদম সময় নেব না, কারণ ক্লাসটা মানে বায়ো সায়েন্স যেটা সেটা খুব সুন্দর করে বোঝার দরকার রয়েছে। আর ভালো করে দেখে নাও, কারণ বায়ো সায়েন্স মানে সায়েন্স যে পার্টটা সেটা আমাদের, আমি যদি ডব্লিউবিসিএস কে বেস ধরে চলি তাহলে 25 নম্বর রয়েছে প্রিলিমিনারিতে, আর মেইনসে রয়েছে তোমার 200 নম্বরের পেপার। যদিও সেখানে অনেকগুলো সায়েন্সের পার্ট থাকে, বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইভেন কিছু কিছু জায়গায় যেমন কম্পিউটার, এই ব্যাপারগুলো থেকে যায়। তো আমাদের সবার সাথে খুব বেশি আমরা হ্যাবিচুয়েট, খুব বেশি ফ্যামিলিয়ার এই বায়ো সায়েন্সের সাথে। তুলনামূলক হয়তো কোশ্চেনও এখান থেকেই বোধহয় বেশি আসে। স্যার ভালো বলতে পারবেন এই ব্যাপারগুলো নিয়ে, খুব ডিটেলসে ডিসকাস করবেন। তোমরা একটু মন দিয়ে শোনো, ক্লাসটা একদম শেষ পর্যন্ত করো। ক্লাসের যেখানে মানে স্যার যেখানে শেষ করবেন আমি ঠিক সেখান থেকে তোমাদের সাথে জয়েন করব। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না? আমি হ্যাঁ, গুড ইভিনিং স্যার। কথা শোনা যাচ্ছে কিনা একবার একটুখানি বলবেন? হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, ওকে, একটু স্যার আমাকে টাইম দিন, আমি পেজটা সেট আপ করে শুরু করছি। স্যার এই ক্লাস যেখানে শেষ হবে আমি ঠিক সেইখান থেকে জয়েন করব তোমাদের সাথে। আর একই রকম যে ক্লাস শেষ হবে আমি তোমার থেকে ফিডব্যাক নেব ম্যাক্সিমাম 2 মিনিট। তার ঠিক পরেই আমি রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য সিক্রেট কোড শেয়ার করে দেব। দেন তোমরা যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি আমার বাকি যে কথাগুলো রয়েছে সেগুলোকে কন্টিনিউ করবো। আর যদি পারমিশন না দাও আমি সেই করবো। মানে এমন না যে হ্যাঁ আমার কথা শোনার জন্য তোমাকে আটকে রেখে দেবো, যে তারপরে আমি সিক্রেট কোড শেয়ার করছি। কেউ বলতে পারবে না এই ব্যাপারগুলো। যে মুহূর্তে ক্লাস শেষ হচ্ছে সেই মুহূর্তে আমি তোমার থেকে ফিডব্যাক চাইছি। ফিডব্যাক যখনই শেয়ার করছি তার আগে আমি স্ক্রিনও শেয়ার করে দিচ্ছি, যাতে করে কোনো এক্সট্রা সময় নষ্ট না হয়। তো আজও তার অনর্থ হবে না। এই সিক্রেট কোড শেয়ার করার পর তোমরা যদি পারমিশন দাও তবে আমি আমার ফার্দার কথাগুলো বলবো। এবার যাদের মনে হবে না আমার দরকার নেই, থাকবে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একবার একটু কনফার্মেশন করতে। স্ক্রিন ক্লিয়ার আছে? স্ক্রিন ক্লিয়ার আছে, তাই তো? আচ্ছা, গুড আফটারনুন স্টুডেন্ট, প্রত্যেককে গুড আফটারনুন। তো দেখো, স্যার তো তোমাদেরকে সমস্ত কিছু বললেনই, বা স্যার হয়তো সংক্ষিপ্ত কিছু বলেছেন। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে মেনলি ডিসকাস বা আলোচনা করব, সেই জিনিসটার নাম হচ্ছে আমাদের কি, জীবন বিজ্ঞান বা বায়োলজি। সেই জিনিসটার নামটা কি আমাদের জীবন বিজ্ঞান বা বায়োলজি। এখন আমাদের যে জীবন বিজ্ঞান বা বায়োলজি আছে, তা জীবন বিজ্ঞান ও বায়োলজি এটা তো আমাদের সায়েন্স তথা বিজ্ঞান বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের এর সিলেবাস কি কি আছে। তাহলে প্রথমে মনে রাখবে যে আমাদের এর সিলেবাস কি আছে। সিলেবাস আছে হচ্ছে কি, এনিমেল সেল বা প্রাণী কোষ, অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে আমার দেহে যে কোষ আছে সেই কোষটাকে আমরা কি বলবো, সেই কোষটাকে আমরা কি বলবো না, আমাদের প্রাণী কোষ বলবো। হয়েছে? এরপরে চলে আসে কোথায়, এরপরে চলে আসে হচ্ছে আমাদের প্লান্ট সেল, অর্থাৎ উদ্ভিদ দেহে যে সমস্ত কোষগুলি আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, কি না, প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ। প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 3 যেটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, যে এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু, অর্থাৎ তুমি তোমার দেহে যতগুলো কোষ আছে সেই কোষগুলোকে যদি আমি একত্রিত করতে পেরেছি, তাহলে সেই কোষের যে সমষ্টি আছে সেই কোষের সমষ্টিকে আমরা কি বলবো, কোষের সমষ্টিকে
আমরা কলা বলবো, কোষের সমষ্টিকে আমরা কি বলবো না কলা বলবো। হয়েছে এখান থেকে। এইবার কি বলেছে, সেই কলাটা যদি আমাদের প্রাণী দেহে থাকে তাহলে তাকে বলবো প্রাণী কলা, এবং সেই কলাটা যদি আমাদের উদ্ভিদ দেহে থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো উদ্ভিদ কলা। ক্লিয়ার? ক্লিয়ার। এবার চলে এসো হচ্ছে আমাদের জেনেটিক্স। এবার উদ্ভিদ কলার মধ্যে তোমরা জানো যে আমাদের অগ্রস্থ ভাজক কলা, প্রশস্ত ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, ঠিক আছে, আমাদের জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি প্রভৃতি হাজার একটা জিনিস, হাজার একটা ব্যাপার স্যাপার তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে, চলো এবার কি বলেছে না, এবার যে জিনিসটা বলেছে কি যে জেনেটিক্স। জেনেটিক্স মানেটা কি? জেনেটিক্স মানেটা হচ্ছে কি আমাদের পিতামাতার বৈশিষ্ট্য আমাদের মধ্যে, এবং আমাদের বৈশিষ্ট্য আমাদের কাদের মধ্যে না আমাদের সন্তান সন্ততিদের মধ্যে। এই যে এক জায়গা থেকে আর এক জায়গায় যে ছড়িয়ে পড়া, অর্থাৎ এক জনু থেকে আর এক জনুতে যে ট্রান্সফার হবার, কি ট্রান্সফার হওয়ার প্রবণতা না জেনেটিক বৈশিষ্ট্য বা জেনেটিক হেরিডিটি ট্রান্সফার হবার যে ঘটনা, সেই জিনিসটাকে বলা হয় কি জেনেটিক্স। এইবার এই জেনেটিক্স এর মধ্যে যদি কোনো মডিফিকেশন এসেছে, আদারওয়াইজ কোনো ডিমডিফিকেশন এসেছে, তখন আমাদের যে জিনিসটা করতে হয় সেই জিনিসটার নামটাকে বলা হয় কি বায়ো এভলিউশন বা জৈব বিবর্তন। অর্থাৎ আমি কি বলবো কথাটা, আমি কথাটা বলবো কি যে যখন আমার কি হবে না আমার বাড়িতে হয়তো কি দেখা যাচ্ছিল, আমার বাড়িতে আগে কোনো ফ্যান ছিল না, সেই ফ্যানটা থেকে এখন কি হয়েছে না এখন আমার বাড়িতে এসি চলে এসেছে। এই যে ফ্যান থেকে এসি এসেছে, এই যে টোটাল প্রসিডিওরটা, এই টোটাল প্রসিডিওরটাকে আমরা কি বলবো, আমরা বলবো জৈব বিবর্তন বলবো। আমরা বলবো কি জৈব বিবর্তন বলবো। এরপরে কি চলে আসে না, এরপরে তোমাদের চলে আসে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। দেখো তুমি বা তোমরা যারা ক্লাস করছো দেখবে তোমাদের অনেকেরই নাম দুটো করে। কিরকম নাম স্যার? একটা নাম স্কুলের নাম, স্কুলের নাম, একটা নাম তোমাদের বাড়ির ডাক নাম। তাহলে স্কুলে গিয়ে যদি তোমার বাবা বলেছে যে এই আমাদের শঙ্কুকে ডেকে দিত, আমাদের একে ডেকে দিত, কোনো একটা নামকে ডেকে দে, তাহলে কি স্কুলের স্যারেরা চিনতে পারবেন? চিনতে পারবেন না। আবার যদি কোনো স্কুলের স্যারেরা বা ম্যাডামরা আসেন, যিনি তোমার বাবাকে গিয়ে বা বাবাকে বাদ দাও, তোমার বাড়িতে কোনো একটু জেঠু কাকু দাদুকে বললো তোমার ভালো নামটা দেখে জিজ্ঞেস করলো, তাহলে কি তারা ফট করে একবারে চিনতে পারবে? পারবে না। তাহলে কি হয়েছে, যদি আমাদের কোনো একটা প্রাণী বা উদ্ভিদের অনেকগুলো নাম থাকে তাহলে তাদের সম্পর্কে রিসার্চ করা, তাদের সম্পর্কে ব্যাখ্যা করা ইত্যাদি প্রভৃতির যে তথ্যগুলি আছে, এই তথ্যগুলিতে আমাদের একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার সম্মুখীনের থেকে মুক্ত পাবার জন্য বা মুক্ত করার জন্য না আমাদের এইখানে যে জিনিসটা আছে তার নাম হলো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। যার আমাদের কি বলবো, এই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জন্য কাকে বলা হয়? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জন্য বলা হয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। কাকে বলা হয় বলো? বিজ্ঞানী তাহলে কি বলবো এখান থেকে, আমাদের কে করেছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে তিনি কি করেছেন, তিনি হচ্ছেন আমাদের দ্বিপদ নামকরণ করেছেন। তিনি কি করেছেন বলো, তিনি হচ্ছেন আমাদের দ্বিপদ নামকরণ করেছেন। হয়েছে এখান থেকে। এইবার আমাদের তারপরে যে জিনিসটা চলে আসে তার নাম কি প্রোটিস্টা প্রোটোজোয়া, একটার নাম পরিফেরা, আর একটার নাম হচ্ছে কি আমাদের দুটো জিনিস। তাহলে এই যে প্রোটিস্টা প্রোটোজোয়া পরিফেরা এগুলো কি, এগুলি হচ্ছে আমাদের নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ এবং কিছু রোগ সৃষ্টি করে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি হচ্ছে আমাদের টোটাল জায়গা। এবার চলে এসো প্যাটার্ন নাম্বার 10-এ। 10-এ আমাদের কি আছে, ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন তন্ত্র আছে, অর্থাৎ
তোমার শরীরে তুমি কোনো একটা খাবারকে খেলে, সেই খাবারকে খাওয়ার পরে সেই খাবারটা কখন তোমাকে হেল্প করবে? সেই খাবারটা কখন তোমাকে হেল্প করবে? না, সেই খাবারটা যদি তোমার শরীরে সংশ্লেষ হয়েছে তবে তোমার খাবারটা তোমাকে হেল্প করবে। ডাইজেস্টিভ সিস্টেম মানে কি? আমাদের পাচন তন্ত্র। এরপরে চলে এসো কি আমাদের চ্যাপ্টার নম্বর 11, সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম মানে কি জানি তোমরা? সার্কুলেটরি সিস্টেম মানে তোমরা জানো যে আমাদের রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ আমাদের যে মানব শরীর, মানব শরীর শুধু নয়, বিভিন্ন রকম প্রাণীদের যে শরীর, এই শরীর কি বলতো একটা খুব জটিল একটা ব্যাপার। তা এই জটিল ব্যাপারের মধ্যে আমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কি না, মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। তাহলে রক্তটা কি হয় তোমার দেহের এক জায়গা থেকে আরেক জায়গাতে টোটালটা ভাবে ছড়িয়ে পড়ে, এবং এই যে টোটালটা ভাবে ছড়িয়ে পড়ছে, এটার জন্য আমাদের কি হয়েছে না, এটার জন্য আমাদের যে জিনিসটা হয়েছে সেটা কি করছে, হৃৎপিণ্ড আমার রক্তকে পাম্প করছে। হৃৎপিণ্ড কি করছে? রক্তকে পাম্প করছে। তাহলে হৃৎপিণ্ড যখন রক্তকে পাম্প করছে তখন আমার এর সাথে কি হয়েছে না, আমার হৃৎপিণ্ড একবার সংকোচন হচ্ছে, হৃৎপিণ্ড একবার প্রসারণ হচ্ছে। তাহলে দেখো, হৃৎপিণ্ড যদি আমাদের সংকোচন হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সিস্টোল। আর হৃৎপিণ্ড যদি প্রসারণ হয় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো ডায়াস্টোল। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলবো সিস্টোল, আর হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা কি বলবো? আমরা বলবো ডায়াস্টোল। এইবার দেখো, যদি আমাদের সিস্টোল এবং ডায়াস্টোল হয়, তাহলে সিস্টোল এবং ডায়াস্টোলের মাধ্যমে তো হৃৎপিণ্ডের রক্তকে পাম্প করে দিল, কিন্তু আমার দেহের সারা যে শরীর, আমার দেহের সারা অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গে আমার এই রক্তটা ছড়াবে কিভাবে? আমার এই রক্তটা ছড়াবে কিভাবে না, ছড়াবে হচ্ছে কি করে বলো? যে শিরা এবং ধমনীর মাধ্যমে। তাহলে ইন জেনারেলি রক্ত হচ্ছে আমাদের দুই প্রকার। কিসের ওপর নির্ভর করেছে দুই প্রকার? বিশুদ্ধতার উপর ডিপেন্ড করে আমাদের রক্ত হচ্ছে দুই প্রকার। কি কি স্যার? একটা হচ্ছে বিশুদ্ধ রক্ত, আর একটা হচ্ছে আমাদের অশুদ্ধ রক্ত। তাহলে যদি আমাদের রক্তটা বিশুদ্ধ হয়, ইন জেনারেলি আমাদের কি হবে না, আমাদের শরীরের মধ্যে দিয়ে ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে। তাহলে আমাদের কি হবে বলো না, ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে, এবং আমাদের শিরার মধ্যে দিয়ে আমাদের দূষিত রক্ত বা অশুদ্ধ রক্ত প্রবাহিত হবে। শিরার মধ্যে দিয়ে আমাদের দূষিত রক্ত বা অশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। এখন প্রশ্নটা কি স্যার? স্যার প্রত্যেকটা জিনিসের তো পৃথিবীতে কিছু এক্সেপশনাল থাকে, তো এটার কি কোনো এক্সেপশনাল নেই? না, অবশ্যই আছে। কি আছে না, আছে এটাই যে আমার যদি ধমনীর আগে মহাধমনী কথাটা লেখা থাকে, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে আমার মহাধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্তের পরিবর্তে দূষিত রক্ত পরিবাহিত হয়। তাহলে কি রক্ত পরিবাহিত? দূষিত রক্ত পরিবাহিত হয়। এবং কি বলেছে? এবং কি বলেছি? যদি আমাদের শিরার আগে মহাশিরা কথাটা লেখা থাকে, যদি আমাদের শিরার আগে কি লেখা থাকে? মহাশিরা কথাটি লেখা থাকে, তাহলে কি বলবো? তাহলে আমাদের শরীরে যে জিনিসটা হয় সেই জিনিসটা কি হয়? তা সেই জিনিসটা হচ্ছে আমাদের, বলো না, ইন জেনারেলি, ইন জেনারেলি কি হয় না, শিরার মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। এবার রক্তের শ্রেণী বিভাগ তো আছেই, তোমরা জানো যে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে আমাদের রক্তের শ্রেণী বিভাগ করেছিলেন।
তো সেগুলোতে গেলে রক্তের ব্যাপার, রক্তর সমস্ত কিছু বললাম। আমি জাস্ট তোমাদেরকে বললাম সার্কুলেটরি সিস্টেম মানে রক্ত সংবহন তন্ত্র, কে পাম্প করছে, কার মাধ্যমে বহন হচ্ছে এবং কোন চ্যানেলে কি বহন হচ্ছে, এই জিনিসটাকে তোমাকে বোঝানো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার চলে আসে কি আমাদের শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র কি জিনিস স্যার? না, শ্বসন তন্ত্র মানে জিনিসটা হচ্ছে কি না, আমাদের ইন জেনারেলি যদি বলেছি তাহলে বলবো যে আমাদের যখন কোনো একটা দেহ আছে বা কোনো একটা জীব আছে, কোনো একটা প্রাণী আছে, এই যে দেহ, জীব, প্রাণী ইত্যাদি প্রভৃতি আমাদের বেঁচে থাকার জন্য যে শ্বাস প্রশ্বাস নেয়, একে আমরা বলবো শ্বসন তন্ত্র। এবার এই শ্বসন তন্ত্র আমাদের কিরকম কিরকম হতে পারে? একটা হতে পারে আমাদের সবাত শোষণ, যেটাকে আমরা বলি অক্সিজেনের উপস্থিতিতে ঘটেছে। আর একটাকে আমরা বলতে পারি কি অবাত শোষণ, যেটা আমাদের অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটেছে। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে আমাদের অবাত শোষণ। এইবার যদি সবাত শোষণ এবং অবাত শোষণের কথা আসে, তখন আমাদের যে জিনিসটা থাকে, এই জিনিসটা দুটো জায়গায় হয়। একটা জিনিসের নামটা কি বলবো, একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে কি যে গ্লাইকোলাইসিসে হয়, আর একটা যেটা হচ্ছে আমাদের কি ক্রেবস চক্র হচ্ছে। গ্লাইকোলাইসিস তো বলবো না, একটা হয় সাইটোপ্লাজম হয়, গ্লাইকোলাইসিস একটু ভুল, ওটা একটু অন্যভাবে তোমাদেরকে বলতে চেয়েছিলাম। সাইটোপ্লাজমে হয়, আর একটা হচ্ছে আমাদের কোথায় হয় না, আর একটা হচ্ছে আমাদের যেখানে হয় সেটা হচ্ছে কি না ক্রেবস চক্রে হয়েছে। তাহলে এখানে আমাদের বিভিন্ন রকমের শক্তি নিয়ে আলোচনা, অর্থাৎ তোমার দেহ শোষণের ফলে যে পরিমাণ শক্তিকে তৈরি করবে সেটা হচ্ছে এটা। এবার যে জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র। তাহলে এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র জিনিসটা কি জিনিস? এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র জিনিসটা হচ্ছে এটা যে আমার শরীরে কোনো একটা খাবারকে আমি খেলাম, খাবারটা প্রোটিন হোক, চাই খাবারটা ফ্যাট হোক, চাই খাবারটা কার্বোহাইড্রেট হোক, আমার জানার দরকার নেই খাবারটা। খাবারটা থেকে আমার সামান্য পরিমাণে রেচন পদার্থ বেরোবে। তাহলে কি হয়েছে, সেটা যদি আমাদের নর্মাল খাবার হতো, যদি আমাদের কার্বোহাইড্রেট হতো, তাহলে আমাদের কম, প্রোটিন হলে আমাদের বেশি, ইত্যাদি প্রভৃতি কথা বলে। ঠিক আছে? তো আমাদের রেচন পদার্থ কেন বেরোয়, কেন হয় রেচন পদার্থ আমাদের শরীরে? আমি দিন 200 চালের ভাত খেলাম, 200 চালের ভাত খাওয়ার পরে আমার দেহ থেকে মলমূত্রের মাধ্যমে প্রায় 150 চাল বেরিয়ে গেল, 150 খাবার বেরিয়ে চলে গেল। তাহলে যদি আমার 150 খাবার বেরিয়ে যায়, কখন বেরিয়ে যায় না 200 চাল খেলে, তাহলে স্যার আমি 50 গ্রাম খাবো না, আমার খাওয়ার দরকার আছে না, আমার বের করার দরকার আছে, অর্থাৎ আমার টোটাল জিনিসটাই আমার একবারে সলিড থাকবে। তাহলে এইখান থেকে কনসেপ্ট আসে কিসের, এইখান থেকে কনসেপ্ট আসে হচ্ছে আমার অপাচ্য অংশের। অর্থাৎ যদি আমার কোনো একটা শরীরে কি হয়েছে, যে খাদ্যটি আছে সেই খাদ্যের মধ্যে প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু আছে। এছাড়াও আমার খাদ্যের মধ্যে কিছু পরিমাণ অপাচ্য অংশ আছে। এই অপাচ্য অংশগুলি আমাদের যে সিস্টেম বা যে তন্ত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়, অর্থাৎ মানে আমার দেহ থেকে বহিষ্করণ হয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো রেচন তন্ত্র বলবো। এবার আমাদের যে রেচন তন্ত্র আছে, এই রেচন তন্ত্রের মেন পার্টটাকে আমরা কি বলবো, মেন পার্টটাকে আমরা বলবো বৃক্ক বলবো। তাহলে মেন পার্টটাকে আমরা কি বলবো, বৃক্ক বলবো। এইবার এই যে বৃক্ক আছে, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করেছি যে জীবের গঠনগত কার্যগত একক কি, তুমি এক কথায় উত্তর দেবে, জীবের গঠনগত কার্যগত একক হলো কোষ। ঠিক একইভাবে আমি যদি কোশ্চেনটা উল্টো করেছি, কি কোশ্চেন করেছি স্যার, যে আমাদের বৃক্কের গঠনগত বা রেচন তন্ত্রের বা বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম হলো হচ্ছে আমাদের কি নাম, নিউটন। হয়েছে ক্ষেত্রে। এইবার দেখো, এছাড়াও আমাদের যখন তুমি রেচন তন্ত্রকে পড়াবো, দেখবে
আমাদের বৃত্তীয় নালিকা থাকে, ম্যালপিজিয়ান কণিকা থাকে, হেনরির লোক থাকে, সংগ্রাহক নালিকা থাকে, ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু আমাদের রেচনতন্ত্র সিস্টেমের মধ্যে থাকে। এরপরে যে জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো নার্ভাস সিস্টেম। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? নার্ভাস সিস্টেম। তাহলে নার্ভাস সিস্টেম কাকে বলে? সরি, এক্সক্রিটরি সিস্টেম মানে হলো আমাদের রেচনতন্ত্র হয়ে গেল। নার্ভাস সিস্টেম মানে আমাদের স্নায়ুতন্ত্র। তোমার পায়ে মশা বসেছে, তুমি মশাটাকে কি করবে? তোমার খুব গরম লাগছে, তুমি ফ্যানটাকে চালাবে না নেভাবে বা বন্ধ করবে। এই যে ডিসিশন মেকিং, অর্থাৎ আমাদের শরীরের যে অংশটি বা যে তন্ত্রটি আমাদের টোটাল শরীরের ডিসিশন মেকিং বা আমাদের বাহ্যিক পরিবেশের ডিসিশন মেকিং এ কন্ট্রোল করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কি? আমাদের স্নায়ুতন্ত্র বলবো। এইবার এই যে স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি? না, আমাদের এই স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম কি? কোষ। তাহলে আমাদের যদি বলা হয়েছে বৃত্তের গঠনগত কার্যগত একক কি? নেফ্রন। কোষের গঠনগত কার্য, জীবের গঠনগত কার্যগত একক কি? কোষ। হয়েছে। একইভাবে যদি জিজ্ঞাসা করা হয়েছে যে আমাদের নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত একক কি, তাহলে উত্তরটা কি? এইবার যদি তুমি একটা নিউরনকে দেখো বা তুমি একটা নিউরনকে নিয়ে ডিল করো, তাহলে তোমাদের কি থাকবে? না, তোমাদের যে জিনিসটা থাকবে সেই জিনিসটা হচ্ছে এটা থাকবে। কিরকম গল্পটি? না, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে তাকে তিন ভাগে ভাগ করা হয়। একটার নাম অ্যাক্সন, একটার নাম ডেনড্রন, একটার নাম হচ্ছে পোস্টন। তাহলে মোট কথা তোমরা এটা জানতে পারলে যে এটা কিরকম কিরকম কি বৃত্তান্ত আছে। এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি? স্কেলেটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। অর্থাৎ আমি যদি তোমার শরীর থেকে সমস্ত রকমের হাড় এবং মাংসকে ছিঁড়ে ফেলেছি, কি করেছি? না, হাড় এবং মাংসকে আলাদা করে দিতে পেরেছি, তাহলে তোমার দেহের যে কঙ্কাল সিস্টেমটা থাকবে, সেই কঙ্কাল সিস্টেমটাকে আমরা কি বলবো? না, সেই কঙ্কাল সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে কি? আমাদের বলো না, কঙ্কাল তন্ত্র বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, এবার কি আছে আমাদের? এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এরপরে চলে এসো কি? আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানেটা কি? রিপ্রোডাক্টিভ সিস্টেম মানেটা হচ্ছে এই জিনিসটা, যেই জিনিসটা কি করবে আমার? যেই জিনিসটা হচ্ছে আমাদের কোনো একটা জন্মিত জনু থেকে অপত্য জনুতে যে বংশ পরস্পরায় যে সৃষ্টি করা বা অপত্য জীব সৃষ্টি করার যে পদ্ধতি, সেই জিনিসটাকে বলা হয় আমাদের রিপ্রোডাকশন সিস্টেম বা জনন। এইবার তোরা যখন এই জনন সম্বন্ধে পড়বি, আমি পরে করবো বলবো, আমি ছোট্ট করে ডিসকাস করে দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের এই যে জননের যে প্রসিডিওর, এই জননের প্রসিডিওরকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটার নামটাকে কি বলা হয়? একটার নামটাকে বলা হয় অম্বজ জনন। নাম্বার দুই এর নামটাকে কি বলা হয়? নাম্বার দুই এর নামটাকে বলা হয় অযৌন জনন। নাম্বার তিনের নামটাকে কি বলা হয়? আমাদের যৌন জনন। এবং নাম্বার চারের নামটাকে আমরা কি বলবো? আমাদের অপুঞ্জনী জনন। এরপরে চলে আসি কি? আমাদের ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। অর্থাৎ ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি এরা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণু। হয়েছে? চলো, তাহলে তোমরা যদি আমাকে প্রশ্ন করেছো, কি প্রশ্ন করেছো? যে স্যার, যখন আমার এই যে জিনিসটা আছে, এইখানে কি 20টা চ্যাপ্টার কি আমার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার? না, আমার এর মধ্যে
কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট না এর বাইরেও চ্যাপ্টার আছে। দেখো এর বাইরেও এটা ছাড়া প্রচুর হাজার একটা চ্যাপ্টার আছে। তাহলে এই হাজার একটা চ্যাপ্টারকে আমি বলতে পারবো না। আমি তোমাদেরকে শুধু এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি যে যদি তুমি এই 20টা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সারকে সম্পূর্ণভাবে করতে পেরেছো, তাহলে তোমার টোটাল কোশ্চেন অ্যান্সারের 90% অ্যাবভ কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা আসে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি জনন বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি নিয়ে আলোচনা করবো আজকে? আমরা প্রথমেই আজকে যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে বসছি সেই জিনিসটার নামটাকে কি বলে? রিপ্রোডাকশন বলে। রিপ্রোডাকশন বলে, রিপ্রোডাকশন বা জনন বলে। তাহলে ইন জেনারেলি আমি যেটা বলবো যে আমাদের জনন বা রিপ্রোডাকশন হচ্ছে এই। তাহলে প্রথম কথা, আমার যে জননটি আছে এই জননের সংজ্ঞা। তাহলে এই জননের সংজ্ঞাটা প্রথমে মনে রাখবে, যে জৈবনিক প্রক্রিয়ায় প্রক্রিয়ার মাধ্যমে জীব তার নিজ দেহ অংশের নিজ সত্তা বিশিষ্ট, জীব তার নিজ দেহ অংশের নিজ সত্তা বিশিষ্ট অপত্যের জন্ম দেয় এবং নিজের অস্তিত্ব বজায় রাখে। কিসের জন্ম দেয়? না অপত্যের জন্ম দেয় ও নিজের অস্তিত্ব বজায় রাখে, নিজের অস্তিত্ব বজায় রাখে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা রিপ্রোডাকশন বা জনন বলবো। তাকে কি বলা হয়? তাকে রিপ্রোডাকশন বা জনন বলে। তাহলে তাকে কি বলে? রিপ্রোডাকশন বা জনন বলে। তাহলে ইন জেনারেলি এই যে জিনিসটা থাকলো, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের রিপ্রোডাকশন বা জনন। ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের যদি এই জননের প্রকারভেদ করা হয়, তাহলে এখান থেকে তোমরা হেডিং লেখো ক্লাসিফিকেশন অফ রিপ্রোডাকশন। এখান থেকে হেডিং লেখো ক্লাসিফিকেশন অফ রিপ্রোডাকশন। অর্থাৎ ইন জেনারেলি তোমার কোনো একটা জায়গাতে, কোথায় না তোমার কোনো একটা জায়গাতে যদি আমি তাকে ভাগ করেছি, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো ক্লাসিফিকেশন অফ রিপ্রোডাকশন। এইবার আমাদের যদি ক্লাসিফিকেশন অফ রিপ্রোডাকশনকে দেখি, তাহলে আমরা তাকে 4 ভাগে ভাগ করতে পারবো। 1 নম্বরে যে নামটা আছে তার নামটাকে আমরা কি বলবো? তার নামটাকে বলবো অঙ্গজ জনন বলবো। নাম্বার 2 এর নামটাকে আমরা কি বলবো? নাম্বার 2 এর নামটাকে আমরা বলবো হচ্ছে অযৌন জনন বলবো। নাম্বার 2 এর নামটাকে কি বলবো? অযৌন জনন বলবো। নাম্বার 3 এর নামটাকে কি বলবো? নাম্বার 3 এর নামটাকে বলবো হচ্ছে যৌন জনন বলবো। এবং নাম্বার 4 যে আছে তার নামটাকে আমরা কি বলবো? তার নামটাকে আমরা বলবো হচ্ছে অপুংজনী জনন করবো। অপুংজনী জনন করবো। ঠিক আছে? তাহলে ইন জেনারেলি প্রত্যেকটা যে রিপ্রোডাকশন করানো হলো, এই প্রত্যেকটা রিপ্রোডাকশনের কিন্তু ইন জেনারেলি ইংলিশ টার্মটাও মনে রাখবে। কারণ পরীক্ষায় হয়তো ইংলিশ টার্ম থেকেই তোমার চলে এলো, তখন তুমি কি করবে? যখন তোমার মাথায় অযৌন, অঙ্গ, যৌন এগুলো খেলিয়ে কোনো কাজ হবে? তাহলে তোমায় কিন্তু এর পাশাপাশি তোমাকে কিন্তু ইংলিশ টার্ম প্রত্যেকটা কিন্তু পড়তে হবে। তাহলে প্রথম যে জিনিসটা আছে আমাদের অঙ্গজ জননটা, তার আমাদের বিজ্ঞানসম্মত নাম কি? ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এটা হয়েছে নাম্বার 2। নাম্বার 2 যে জিনিসটা আছে সেটা আমাদের কি আছে? সেটা হচ্ছে আমাদের অযৌন জনন, মানে কি আমাদের অ্যাসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন।
অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। নাম্বার 3 কি আছে আমাদের? নাম্বার 3 আছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা হচ্ছে আমাদের নাম আছে। নাম্বার 4 কি আছে আমাদের? নাম্বার 4 যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে কি বলে আমাদের? পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস, JENESIS। পার্থেনোজেনেসিস ইজ দ্য রাইট। তাহলে ইন জেনারেলি এইটা হচ্ছে কি আমাদের? এইটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপার, ঠিক আছে? তাহলে প্রথমেই আমি যদি তোমার সঙ্গে ডিল করতে বসি তাহলে কি পাবো না? প্রথমেই আমি যে জিনিসটা পাবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি? ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ইংরেজিতে, বাংলায় যাকে আমরা কি বলবো? বাংলায় আমরা যাকে বলবো হচ্ছে অঙ্গজ জনন। বাংলায় যাকে আমরা কি বলবো? অঙ্গজ জনন। এইবার দেখো, যদি তুমি অঙ্গজ জননকে দেখো তাহলে অঙ্গজ জনন সম্পর্কে প্রধানত তুমি দুটো ভাগ পাবে। একটা ভাগের নামটা কি? একটা ভাগের নামটাকে আমরা বলবো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। একটা ভাগের নামটাকে আমরা কি বলবো? প্রাকৃতিক অঙ্গজ জনন। আর একটা ভাগের নামটাকে আমরা কি বলবো? আর একটা ভাগের নামটাকে বলবো কৃত্রিম অঙ্গজ জনন। ইন জেনারেলি দুটো জিনিস, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, নাম্বার 2 হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। যদি আমার প্রাকৃতিক অঙ্গজ জনন থেকে থাকে, কি হয় কিন্তু প্রাকৃতিক অঙ্গজ জনন থেকে থাকে, তাহলে ইন জেনারেলি মনে রাখবে আমাদের প্রাকৃতিক অঙ্গজ জননকে ভাগ করা যায় 4টি ভাগে। প্রথম যে ভাগটা আছে তার নামটাকে আমরা কি বলবো? তার নামটাকে আমরা বলবো খন্ডিভবন। নাম্বার 2 এর নামটাকে আমরা কি বলবো? কাণ্ডজ। নাম্বার 3 এর নামটাকে আমরা কি বলবো? নাম্বার 3 এর নামটাকে আমরা বলবো পত্রজ। নাম্বার 4 এর নামটাকে আমরা কি বলবো? বুলবিল দ্বারা বলবো। নাম্বার 4 এর নামটাকে আমরা কি বলবো? বুলবিল দ্বারা বলবো। হয়েছে? এইবার দেখো, যদি আমাদের খন্ডি ভবন থেকে থাকে, এই খন্ডি ভবনের ক্ষেত্রে আমার যে জিনিসটা থাকবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি স্পাইরোগাইরা বলবো। কি বললাম কথাটা? আমাদের খন্ডি ভবনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? স্পাইরোগাইরা বলবো। ক্লিয়ার হয়েছে? এবার কি বলেছে আমার এখানে? যদি আমাদের জিনিসটা কাণ্ডজ থাকে, কাণ্ডজ থাকলে আমাদের জিনিসটা কিরকম হবে না? তার নাম হচ্ছে আমাদের আলু। পত্রজ থাকলে তার আমাদের নামটা কি হবে? পত্রজ থাকলে আমাদের তার নামটাকে আমরা কি বলবো? পাথর কুচি। হয়েছে? এবং আমাদের যদি বুলবিল আলু দ্বারা হয় তাহলে আমাদের তার উদাহরণ কি হবে না? উদাহরণ হবে হচ্ছে আমাদের চুপড়িয়া। তাহলে ইন জেনারেলি আমরা এই যে জায়গাটা দেখলাম, এই জায়গাতে কি দেখলাম না? এই জায়গাতে দেখলাম যে আমার 4টে জিনিসকে দেখলাম। একটার নাম খন্ডি ভবন, যেটাকে আমরা বলছি স্পাইরোগাইরা। একটার নাম কাণ্ডজ, যেটা হচ্ছে আমাদের আলু। একটা হচ্ছে পত্রজ, যেটা আমাদের পাথরকুচি। আর একটা হচ্ছে আমাদের বুলবিল দ্বারা, যেটা হচ্ছে আমাদের চুপড়ি আলু। এইবার ইন জেনারেলি তোমরা যদি কৃত্রিম জিনিসটাকে দেখো, তাহলে কৃত্রিম জিনিসটাকে দেখলে প্রথমেই আমাদের যে জিনিসটা চলে আসে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? শাখা কলঙ্ক। নাম্বার 2 যে জিনিসটা আছে তার নামকে আমরা কি বলবো? দাবা কলঙ্ক। নাম্বার 3 যে জিনিসটা আছে তার নামটাকে আমরা কি বলবো? গুটি কলম বলবো। নাম্বার 4 যে জিনিসটা আছে তার নামটাকে আমরা কি বলবো? জোর কলম বলবো। তাহলে ইন জেনারেলি যদি আমাদেরকে টোটাল জায়গাটাকে নিয়ে ডিল করানো হয়, সেই টোটাল ডিলিং এর যে জায়গাটা থাকবে আমার, সেই টোটাল জায়গা যে ডিলিংটা থাকছে সেই ডিলিং এর ক্ষেত্রে একটা জিনিসকে মনে রাখবে। কি মনে রাখবে না? মনে রাখবে হচ্ছে যে আমাদের প্রত্যেকটার আলাদা আলাদা করে উদাহরণ আছে। প্রত্যেকটার কি আছে আমাদের বলো? আলাদা আলাদা করে উদাহরণ আছে। ওকে, এইবার যদি আমাদের আলাদা আলাদা উদাহরণ থাকে সেই উদাহরণগুলো কি কি
এবং কি বৃত্তান্ত, সেই জায়গাটা করে তোমাকে আগে জানতে হবে। তাহলে প্রথম কথা আমাকে আগে উত্তর দাও যে শাখা কলম কোথায় দেখা যায়। তাহলে শাখা কলম দেখা যায় কোথায়? শাখা কলম হচ্ছে আমার গোলাপ গাছে দেখা যায়। শাখা কলম কোথায় দেখা যায়? গোলাপ গাছে দেখা যায়। নাম্বার 2, দাবা কলম কোথায় দেখা যায়? দাবা কলম দেখা যায় হচ্ছে আমাদের লেবু গাছে দেখা যায়। গুটি কলম কোথায় দেখা যায়? গুটি কলম হচ্ছে আমার আম গাছে দেখা যায়। গুটি কলম কোথায় দেখা যায়? না গুটি কলম দেখা যায় হচ্ছে আমাদের আম গাছে। চোর কলম কোন গাছে দেখা যায়? না চোর কলম হচ্ছে আমাদের লিচু গাছে দেখা যায়। চোর কলমটা কি হয়েছে আমার এখানে? না চোর কলম হচ্ছে আমাদের লিচু গাছে দেখা যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? এবার আমার যদি এই যে অম্বুজচলন আছে, এই অম্বুজচলনের ক্ষেত্রে একটা টার্মকে মাথায় রাখতে হয়। কি টার্মকে মাথায় রাখতে হয়? না আমার এখানে দুটো কথা আছে। একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে অন্তর্নিষেধ। অন্তর্নিষেধ যেটাকে আমরা কি বলবো? না আমাদের যে নিষেধ জীবদেহের ভেতরে হয় তাকে আমরা কি বলবো? অন্তর্নিষেধ বলবো। এখানে লেখো পয়েন্টটা, যে নিষেধ জীবদেহের ভিতরে হয় তাকে অন্তর্নিষেধ বলে। এর উদাহরণ, এর উদাহরণটা হচ্ছে আমাদের কি বলবো? মানুষ, পাখি ইত্যাদি। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে আমাদের মানুষ, পাখি ইত্যাদি। এটা হচ্ছে আমাদের। এবার চলে এসে কোথায়? এবার চলে এসে হচ্ছে আমাদের বহির্নিষেধ। এবার চলে এসে কোথায়? এবার চলে এসে বহির্নিষেধ। বহির্নিষেধ কি জিনিস স্যার? না বহির্নিষেধ জিনিসটা হচ্ছে যেই নিষেধ আমাদের জীবদেহের বাইরে হয়। যে নিষেধ জীবদেহের বাইরে হয় তাকে কি বলে? তাকে বহির্নিষেধ বলে। তাকে কি বলবো বলো? তাকে বহির্নিষেধ বলে। তাহলে ইন জেনারেলি যদি আমি তোমার সঙ্গে ডিল করতে বসেছি যে অন্তর্নিষেধ এবং বহির্নিষেধের কি বৃত্তান্ত বা কি ব্যাপার, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের অন্তর্নিষেধ হচ্ছে জীবদেহের ভেতরে হয়, আর আমাদের বহির্নিষেধ হচ্ছে আমাদের জীবদেহের বাইরে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? চলো, এবার যে জিনিসটা থাকছে আমাদের বহির্নিষেধ হয় এমন প্রাণীদের উদাহরণ কি স্যার? না বহির্নিষেধ হয় আমাদের এমন প্রাণীর উদাহরণ হচ্ছে মাছ এবং ব্যাঙ। এইটা হচ্ছে আমাদের বহির্নিষেধের উদাহরণ। এটা আমাদের কিসের উদাহরণ? এটা হচ্ছে আমাদের বহির্নিষেধের উদাহরণ। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার দেখো, আমাদের যখন এই জিনিসটা হয়ে গেছে তখন আমাদের যেটা কাজে লাগবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি? অযৌন যৌন। সেইখান থেকে আমাদের কনসেপ্ট আছে কি? সেই কনসেপ্টটা আছে হচ্ছে কি আমাদের অযৌন যৌন। এবার যদি আমাদের অযৌন যৌনের কথা আসে, তবে আমাদের যে দুটো জিনিস থাকবে, একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? অন্তঃকরক বলবো। আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? বহিঃকরক বলবো। একটা জিনিসের নাম অন্তঃকরক বলবো, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? বহিঃকরক বলবো। এইবার যে অন্তঃকরক আছে, এই অন্তঃকরক দেখা যায় কাদের ক্ষেত্রে? না অন্তঃকরক দেখা যায় হচ্ছে তোমাদের আরশোলার ক্ষেত্রে। অন্তঃকরক কাদের ক্ষেত্রে দেখা যায়? না অন্তঃকরক দেখা যায় হচ্ছে আমাদের আরশোলার ক্ষেত্রে দেখা যায়। আর আমাদের যে বহিঃকরক আছে, এটা আমাদের কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা আমাদের হাইড্রার ক্ষেত্রে দেখা যায়। তাহলে এটা আমাদের কাদের ক্ষেত্রে দেখা যায়? না এটা হচ্ছে আমাদের হাইড্রার ক্ষেত্রে দেখা যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে কথাটা? চলো, এইবার তোমার সঙ্গে যদি আমি অযৌন জনন নিয়ে ডিল করতে বসি, কি নিয়ে ডিল করব? অযৌন জনন নিয়ে ডিল করব। এই অযৌন জননকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে আমরা কি বলবো? প্রাণী। আর একটার নামটাকে আমরা কি বলবো? আর একটার নামটাকে বলবো উদ্ভিদ। যদি আমাদের প্রাণী হয় তবে আমাদের কি বলবো? না আমাদের এই জিনিসটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? বিভাজন দ্বারা বলবো। নাম্বার 2 এর নামটাকে কি বলবো?
নাম্বার 2 এর যে জিনিসটা আছে সেটাকে কি বলবো? করকোদ্গম দ্বারা বলবো। করকর কয়কর র কয়কর দ গ ম, করকোদ্গম দ্বারা বলবো। হয়েছে। অপশন সি, যদি আমাদেরকে বলা হয়েছে কি পুনরুৎপাদন দ্বারা, পুনরুৎপাদন, পুনরুৎপাদন দ্বারা, এইটা হচ্ছে আমাদের প্রাণী অযৌন জননের বৈশিষ্ট্য। এখান থেকে আমাদের যে জিনিসটা থাকবে সেইটা হচ্ছে আমাদের কি দ্বারা? রেণু দ্বারা। এবার কি হয়েছে, যদি আমাদের বিভাজন অর্থাৎ অযৌন জনন দেখা যায় কি, অযৌন জনন দেখা যায় হচ্ছে আমাদের কোথায় না, যদি বলেছি প্রাণী দ্বারা, তাহলে আমাদের কি পাবো এখান থেকে না, অযৌন জনন দেখা যায় আমাদের অ্যামিবার দেহে। অযৌন জনন কোথায় দেখা যায় বলো? অ্যামিবার দেহে অযৌন জনন দেখা যায় কি দ্বারা? বিভাজন দ্বারা। হয়েছে। পরপদগম দ্বারা কোথায় দেখা যায়? পরপদগম দ্বারা দেখা যায় হচ্ছে আমাদের হাইড্রা শরীরে। আর পুনরুৎপাদন দ্বারা কোথায় দেখা যায়? এটা হচ্ছে আমাদের কি আছে? প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং আমাদের যে রেণু দ্বারা আছে, এই রেণু দ্বারা আমাদের যে জননটি আছে, এই জননটাকে আমরা কি বলবো? মিউকর বলবো। এই রেণু দ্বারা যে আমাদের যে জননটা সম্পূর্ণ হচ্ছে, এই সম্পূর্ণ হওয়া জননটাকে আমরা কি বলবো? মিউকর বলবো। এখন আমাদের যদি এই মিউকর থেকে থাকে, আমাদের যদি কি থেকে থাকে, আচ্ছা বলুন মাইক দেখি কি বন্ধ। আচ্ছা, হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট প্রত্যেকে শুনতে পাচ্ছ? একবার একটু কমেন্ট করে দাও, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সবাই শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওকে ওকে সায়ন্তন, চলো। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা পড়ছিলাম, কি পড়ছিলাম, যে বিভাজন দ্বারা কারা হয়? অ্যামিবা। পরপদগম দ্বারা কার হয়? হাইড্রা। পুনরুৎপাদন দ্বারা কার হয়? প্ল্যানেরিয়া। এবং আমরা যদি উদ্ভিদের কথা নিয়ে তোমার সঙ্গে ডিল করি, তাহলে আমি কি বলবো না, রেণু দ্বারা কথা হয় মিউকর। এইবার যখনই আমি তোমার সঙ্গে রেণু নিয়ে ডিল করব, তখন আমি কি বলবো না, তখন আমার দু রকমের রেণু হয়। একটার নামটাকে কি বলবো আমরা? একটার নামটাকে বলবো হচ্ছে আমাদের অচল রেণু, আর একটার নামটাকে আমরা কি বলবো? সচল রেণু। তাহলে আমাদের দুটো পার্ট গেল, একটার নাম অচল রেণু, আর একটার নাম হচ্ছে আমাদের সচল রেণু। তাহলে দেখো, যদি আমাদের অচল রেণুর কথা আসে, তবে সেই ক্ষেত্রে আমি কি বলবো? সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এইটা হবে হচ্ছে কি না, আমাদের এটা হবে হচ্ছে মিউকর। আর যদি আমাদের সচল রেণু থেকে থাকে বা চল রেণু থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে আমার উদাহরণ কি হবে? তার ক্ষেত্রে আমাদের উদাহরণ হচ্ছে কি? ভলভক্স। তার ক্ষেত্রে আমাদের উদাহরণ কি হবে? তার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ভলভক্স। তাহলে ইন জেনারেলি এইটা হচ্ছে আমার টোটাল যে অযৌন জনন আছে, সেই অযৌন জনন পার্টটা। এটা কিসের পার্টটা বলো? আমাদের অযৌন জননের পার্টটা। ক্লিয়ার হয়েছে? এইবার চলে এসো কোথায় না, এইবার চলে এসো যেটা আমাদের মোস্ট কমপ্লেক্স অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদেরকে যদি বলেছি যে আমাদের কমপ্লেক্স এবং ইম্পর্টেন্ট, যেটাই আমার জটিল সেটাই আমার গুরুত্বপূর্ণ, তাই না? যেমন দেখবে যে আমাদের যদি ডাক্তার, যারা বড় বড় ডাক্তার হয় তারা কি হয়, কি তারা ম্যাক্সিমাম কার্ডিওলজিস্ট হয় আর ম্যাক্সিমাম নিউরোলজিস্ট হয়। তাহলে কি নিউরোলজিস্ট অর্থাৎ নিউরন, কার্ডিওলজিস্ট অর্থাৎ হার্ট, এই দুটোই খুব জটিল ব্যাপার স্যাপার। জটিল ব্যাপার স্যাপার মানে সেটা কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিংস, তার জন্য না জটিল। তো ঠিক আমাদের এই রকম যদি রিপ্রোডাকশনের কথা আলোচনা করি, তাহলে আমাদের যে জিনিসটা থাকে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো?
সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি না যৌন জনন বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? যৌন জনন বলবো। এখন দেখো, যদি আমি যৌন জনন নিয়ে তোমার সঙ্গে ডিল করতে বসেছি, তাহলে কি পাবো? না, যৌন জনন নিয়ে যদি আমি তোমার সঙ্গে ডিল করতে বসেছি, তাহলে প্রথম কথা, আমি যৌন জননকে দুই ভাগে ভাগ করতে পারবো। যৌন জননকে কয় ভাগে ভাগ করতে পারবো? না স্যার, আপনি যৌন জননকে দুই ভাগে ভাগ করতে পারবেন। এক নম্বরের নামটা কি স্যার? এক নম্বরে যে ভাগটি করবেন আপনি, সেই জিনিসটার নামটাকে বলে সংশ্লেষ বা কনজুগেশন। সংশ্লেষ বা কনজুগেশন। আর যদি আমাদের যৌন জননকে যদি উল্টো ভাগে ভাগ করেছি, তাহলে তার নামটাকে বলবো নিষেক বা সিনগ্যামি। নিষেক বা সিনগ্যামি। তাহলে ইন জেনারেলি আমাদের যৌন জননকে প্রধানত দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, এইবার যেখানে আমাদের নিষেক বা সিনগ্যামির কথা আসবে, সেইখান থেকে আমাদেরকে কি করা যাবে? একে তিন ভাগে ভাগ করা যাবে। এক নম্বর ভাগের নামটা কি? এক নম্বর ভাগের নামটাকে আমরা বলবো হচ্ছে কি আইসোগ্যামি বলবো। নাম্বার দুই ভাগের নামটাকে কি বলবো? নাম্বার দুই ভাগের নামটাকে আমরা বলবো অ্যানাইসোগ্যামি কথাটা বলবো। এবং নাম্বার তিন ভাগের নামটাকে আমরা কি বলবো? নাম্বার তিন ভাগের নামটাকে আমরা উগ্যামি কথাটি বলবো। তাহলে ইন জেনারেলি যদি আমি বলেছি তোমাকে যে নিষেধ যদি হয়ে থাকে, তাহলে কি বলবো? যে সিনগ্যামি করব, আইসোগ্যামি করব এবং উগ্যামি করব। এইবার আমাদের নিষেক বা যৌন জননে যদি আমাদের পুরুষ অর্থাৎ পুরুষের দিক থেকে যায়, তাহলে আমাদের যে জিনিসটা থাকবে তার নামটাকে আমরা কি বলবো? শুক্রাণু বলবো। আর যদি আমাদের স্ত্রীর দিক থেকে আসে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? ডিম্বাণু বলবো। এইবার এই শুক্রাণু আর ডিম্বাণুকে যদি আমি মিশিয়ে দিয়েছি, বা এই দুটো যদি মিশে গেছে, তাহলে সেই জিনিসটাকে একত্রে কি বলবো? না, সেই জিনিসটাকে একত্রে আমরা বলবো কি? না, একত্রে আমরা বলবো হচ্ছে যে গ্যামেট। সেই জিনিসটাকে একত্রে কি বলবো? একত্রে আমরা বলবো কি গ্যামেট। এবার এই যে গ্যামেট কথাটি আছে, এই গ্যামেটকে কি বলা হয়? না, এই গ্যামেটকে বলা হচ্ছে আমাদের যৌন জননের একক। গ্যামেটকে কি বলা হয়? না, গ্যামেটকে বলা হয় হচ্ছে আমাদের যৌন জননের একক। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করেছি, কি প্রশ্ন করেছি? যে আমাদের যৌন জননের একক কি? তাহলে তুমি কি উত্তর দেবে? তাহলে তুমি উত্তর দেবে যে আমাদের যৌন জননের একক হচ্ছে কি গ্যামেট। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ক্লিয়ার হয়েছে কি হয়নি? তাহলে এটা গেল হচ্ছে আমাদের এটা। এবার কথা হচ্ছে যে আমাদের যে সংশ্লেষ থাকছে, আমাদের কি থাকছে? না, সংশ্লেষ থাকছে। এই সংশ্লেষ কাকে বলে? সংশ্লেষ কাকে বলে? তাহলে সংশ্লেষ কাকে বলে? লেখো, যে সরল যৌন জননে কিসে? না, যে সরল যৌন জননে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্নধর্মী সচল আইসোগ্যামেটের দুটি ভিন্নধর্মী সচল আইসোগ্যামেটের অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে, অস্থায়ী সংশ্লেষ নালী, অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে পরস্পর মিলিত হয়ে জাইগোস্পোর গঠন করে। পরস্পর মিলিত হয়ে জাইগোস্পোর গঠন করে। তাকে
সংশ্লেষ বলে। তাকে কি বলে? তাকে সংশ্লেষ বলে। তাহলে ইন জেনারেলি তোরা আমাকে কি বলবি বা তোমরা আমাকে কি বলবে? তোমরা আমাকে বলবে যে সরল যৌন জনন পদ্ধতিতে, কিসে? না সরল যৌন জনন পদ্ধতিতে আমাদের কি হয়েছে না একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন ধর্মী সচল আইসোগ্যামেটের অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে পরস্পর মিলিত হয়ে যে জাইগোস্পোর গঠন করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে সংশ্লেষ পদ্ধতি। তাকে কি বলে? সংশ্লেষ পদ্ধতি। এইবার এই যে সংশ্লেষটা আছে এর উদাহরণ কি? এই সংশ্লেষের উদাহরণ কি? না সংশ্লেষের উদাহরণ হচ্ছে কি আমাদের? না স্পাইরোগাইরা এবং প্যারামিসিন। তাহলে এই সংশ্লেষের উদাহরণ কি আমাদের? স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। আর একটা কি আছে আমাদের? আর একটা আছে আমাদের প্যারামিসিন। আর একটা কি আছে আমাদের? আর একটা হচ্ছে প্যারামিসিন। তাহলে এই দুটো কি গেল আমাদের? এই দুটো হচ্ছে আমাদের সংশ্লেষ। এবার যে জিনিসটা চলে আসে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো নিষেধ বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? নিষেধ বলবো। নিষেধ কাকে বলে? না, নিষেধ বলে হচ্ছে, আচ্ছা নিষেধ সম্বন্ধে কারো কোনো আইডিয়া? মানে এই পার্টটা না, নিষেধ কি না যে যৌন জনন পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট, তাহলে এখানে হেডিংটা লেখো, যে যৌন জনন পদ্ধতিতে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট স্থায়ীভাবে মিলন হয়ে, স্থায়ীভাবে মিলন হয়ে নতুন জীব সৃষ্টি করে। কি সৃষ্টি করছে? না আমাদের নতুন জীব সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? তাকে কি বলে? নিষেক বলে। তাকে কি বলে? তাকে নিষেক বলে। এখন যদি আমি নিষেকের কথায় আসি তাহলে ইন জেনারেলি নিষেককে তিন ভাগে ভাগ করা যায়। একটার নাম আইসোগ্যামি, একটার নাম অ্যানাইসোগ্যামি, একটার নাম ট্রুগ্যামি। তাহলে স্যার এই যে তিনটে ভাগ করা যায় আসল ভাগটা কি? তাহলে আমাদের এখানে প্রথম হেডিং লেখক থেকে কি হেডিং লেখক? লেখক হচ্ছে আইসোগ্যামি। আইসোগ্যামিকে যদি হেডিং লেখা থাকি তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা পাবে, কি জিনিসটা পাবে আমাকে বলে একটু পারি? না প্রথমে যে জিনিসটা পাবে সেই জিনিসটার নামটাকে কি বলে আমাদের? বলো যে আকার এবং আয়তনে এক, আকার ও আয়তনে এক দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন আইসোগ্যামি বলে। তাহলে কি বলবো এখান থেকে? দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে কি বলবো আমরা? আইসোগ্যামি বলে। তো আইসোগ্যামি কাকে বলে? না আইসোগ্যামি বলে হচ্ছে এই জিনিসটাকে যে আকার এবং আয়তনে এক দুটি ভিন্ন ধর্মী জনন কোষের যে মিলন আছে সেই জনন কোষের মিলনকে আমরা কি বলবো? না জনন কোষের মিলনকে আমরা বলবো কি না আমাদের বলো আইসোগ্যামি বলো। এখন আমাদের যদি আইসোগ্যামির কথা থাকে এই আইসোগ্যামের পরবর্তীতে আমাদের একটা জিনিস থাকে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? না সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি? আচ্ছা তার আগে আমাকে উত্তর দাও তো যে আইসোগ্যামির আমাদের এক্সাম্পল কি কি আছে? না আইসোগ্যামির আমাদের এক্সাম্পল আছে কি আমাদের?
মিউকর এবং মনোসিস্টিস। আমাদের কি কি উত্তর আছে? 1 নম্বর আছে মিউকর, আর একটা যেটার নামটা আছে সেটা কি? মনোসিস্টিস। মনোসিস্টিস হয়েছে। নাম্বার 2 আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো অ্যানাইসোগ্যামি বলবো। অ্যানাইসোগ্যামি যদি বলেছি তাহলে কি পাবো আর কি পাবো না? অ্যানাইসোগ্যামি হচ্ছে কি আমাদের আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন। তাহলে কিসে এক? না আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন। দুটি দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনকে, দুটি আকারে দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনকে ধরা তো লাইন, দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনকে কি বলে? না অ্যানাইসোগ্যামি বলা হয়। দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনকে কি বলবো আমরা? অ্যানাইসোগ্যামি বলে। তাহলে অ্যানাইসোগ্যামি কাকে বলে? না অ্যানাইসোগ্যামি বলা হচ্ছে আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন। এই যে জিনিসটা থাকে এই জিনিসটাকে আমরা কি বলবো? অ্যানাইসোগ্যামি বলবো। এখন যদি আমাদের অ্যানাইসোগ্যামির কথা আসছে তবে তার আমাদের উদাহরণ, আমার উদাহরণটা হচ্ছে কি আমাদের ক্ল্যামাইডোমোনাস। এর উদাহরণ কি হচ্ছে আমাদের? ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস এটা হচ্ছে আমার একটা উদাহরণ, আমার হয়েছে থাকে। এরপরে কোথায় চলে আসে? এরপরে চলে আসে হচ্ছে আমাদের উগ্যামি। এরপরে কোথায় চলে আসে? এরপরে চলে আসে হচ্ছে আমাদের উগ্যামি। উগ্যামির ক্ষেত্রে আমি কি বলবো? না উগ্যামির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেই জিনিসটা কি জিনিস? না ইন জেনারেলি যদি আমাদের আকার এবং আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে উগ্যামি বলা হয়। তাহলে এখান থেকে কি লেখো কথাটা? যে আকার ও আয়তনে ভিন্ন, আকার ও আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে উগ্যামি বলে। দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে কি বলা হয়? উগ্যামি বলা হয়। এইবার এখান থেকে কি বলেছে? যদি আমাদের উগ্যামির কথা থাকে তাহলে এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে আমাদের মানুষ ও মাছ। এটা হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের মানুষ ও মাছ হচ্ছে আমাদের এর উদাহরণ। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? এবার দেখো কি বলেছে? না এটা গেল হচ্ছে কি আমাদের টোটাল যে সিস্টেমটা আছে সেই টোটাল সিস্টেম সম্পর্কে আমাদের এটা। এবার আমাদের যখন যৌন জনন করবে সেই যৌন জনন করার সময় করে তোমরা একটা জিনিসকে করবে। কি জিনিসকে করবে? একটা জিনিসের নামটাকে কি বলা হয়? স্পারম্যাটোজেনেসিস। আর একটা জিনিসের নামটাকে কি বলা হয়? ওজেনেসিস। স্পারমাটোজেনেসিস। আর একটা জিনিসের নামটা কি বলা হয়? আর একটা জিনিসের নাম হলো ওজেনেসিস। স্পারমাটোজেনেসিস আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? ওজেনেসিস বলবো। তাহলে দেখো স্পারম্যাটোজেনেসিস এবং ওজেনেসিস এই দুটো কি জিনিস না জিনিস সেই জায়গাটা করে বোঝাচ্ছে। প্রথম কথা যে আমাদের যদি শুক্রাণু সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস বলা হয়। কাকে বলা হয়? না শুক্রাণু সৃষ্টির পদ্ধতিকে স্পারমাটোজেনেসিস বলা হয়। স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস বলে।
কাকে বলে না আমাদের শুক্রাণু সৃষ্টির পদ্ধতি স্পারমাটোজেনেসিস। আর আমাদের ওজেনেসিস কাকে বলে? ওজেনেসিস বলে হচ্ছে কি না ওজেনেসিস কাকে বলে না ওজেনেসিস বলে হচ্ছে আমাদেরকে যে ডিম্বাণু সৃষ্টির পদ্ধতিকে, কি সৃষ্টির পদ্ধতিকে না ডিম্বাণু সৃষ্টির যে পদ্ধতি আছে এই ডিম্বাণু সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়? ওজেনেসিস বলা হয়। ওজেনেসিস বলা হয়। তাহলে ইন জেনারেলি আমাদের দুটো জিনিস গেল, একটা নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর একটা নামটা আমরা কি বলবো, আর একটা নামটা কথা বলবো হচ্ছে ওজেনেসিস। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার আমাদের যখন স্পারমাটোজেনেসিস গেল এবং ওজেনেসিস গেল, এইটা গেল কি আমাদের, এইটা হচ্ছে আমাদের যৌন জননের পাঠটা গেল। ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের যৌন জনন যখন করবো তখন তার মধ্যে আমার একটা টার্মের সঙ্গে তোমরা পরিচয় হবে। কি টার্মের সঙ্গে পরিচয় হবে? টার্মটার নামটা কি বলবো আমরা? টার্মটার নামটাকে বলবো যৌন দীর্ঘতা বলবো। কি বলবো? যৌন দীর্ঘতা বলবো। যৌন দীর্ঘতা। যৌন দীর্ঘতা কাকে বলে না বহিরাকৃতি দিক থেকে পুরুষ ও স্ত্রীকে পৃথক করার পদ্ধতিকে যৌন দীর্ঘতা বলা হয়। তাহলে এখান থেকে লেখো বহিরাকৃতি দিক থেকে পুরুষ এবং স্ত্রীকে পুরুষ ও স্ত্রীকে পৃথক করা ঘটনাকে যৌন দীর্ঘতা বলা। যৌন দীর্ঘতা বলে। যৌন দীর্ঘতা কাকে বলে? যৌন দীর্ঘতা বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলে যে আমাদের বহিরাকৃতির দিক থেকে পুরুষ এবং স্ত্রীকে পৃথক করার জন্য আমাদের যে ঘটনাটি ঘটে সেই জিনিসটাকে আমরা বলবো কি যৌন দীর্ঘতা বলা হচ্ছে। এইবার আমাদের যেখানে যৌন দীর্ঘতা, তাহলে কিরকম ব্যাপারটি? একটা পুরুষের যদি আমি সিংহকে রেখেছি তাহলে পুরুষ সিংহের কেশর আছে, স্ত্রী সিংহের কেশর নেই। এই যে পুরুষ সিংহের কেশর আছে, স্ত্রী সিংহের কেশর নেই, অর্থাৎ কেশর দেখে বাইরের দিক থেকে আমরা পুরুষ এবং স্ত্রীকে আলাদা করতে পারছি। এই যে পুরুষ এবং স্ত্রীকে আলাদা করতে পারছি এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে বলবো আমাদের যৌন দীর্ঘতার কথা বলবো। এবার চলে এসো কোথায়? এবার চলে এসো হচ্ছে আমাদের অপুংজনী জনন। এবার চলে এসো কোথায়? এবার চলে এসো আমাদের অপুংজনী জনন। অপুংজনী জননের ক্ষেত্রে যদি আমি এসেছি আমার কাছে, তাহলে আমি কি কি পাবো আর কি কি পাবো না সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। দেখো, প্রথম কথা, আমি যদি অপুংজনীর কথা এসেছি তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা কি না কাকে বলে আগে আমাকে জানতে হবে। তাহলে কোনটা কি? প্রাকৃতিক নিয়মে অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া। কি নিয়মে বলো? প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়মে অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া। অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে, কি ডিম্বাণু থেকে? অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি সরাসরি ভ্রূণ উৎপাদনের পদ্ধতিকে কি উৎপাদন না ভ্রূণ উৎপাদনের পদ্ধতি, ভ্রূণ উৎপাদনের পদ্ধতিকে কি বলে না পদ্ধতিকে আমরা বলবো অপুংজনী বলে। তাকে কি বলা হয়? তাকে অপুংজনী বলে। এইবার আমাদের যদি অপুংজনীর কথা আসে তবে সেই ক্ষেত্রে আমাদের অপুংজনীর ক্ষেত্রে প্রথম কথা আমাদের দুটো জিনিসকে জানতে হবে। একটা জিনিসের নামটা কি আমাদের? একটা জিনিসের নামটাকে আমরা বলবো কি যে আমাদের
স্বাভাবিক অপমজনী, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, কৃত্রিম অপমজনী। তাহলে এখান থেকে আমি কি কি জানবো, দুটো জিনিস জানবো। একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, স্বাভাবিক অপমজনী। স্বাভাবিক অপমজনী, স্বাভাবিক অপমজনী যদি হয়ে থেকেছে তাহলে তাহলে আমি কি বলবো, না স্বাভাবিক অপমজনী কাদের ক্ষেত্রে দেখা যায়, স্বাভাবিক অপমজনী দেখা যায় হচ্ছে আমাদের মিউকরের ক্ষেত্রে দেখা যায়। আমাদের কার ক্ষেত্রে দেখা যায়, মিউকরের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া আমাদের দেখা যায় কার ক্ষেত্রে, স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায় হয়েছে। এছাড়া কার ক্ষেত্রে দেখা যায়, পুরুষ মৌমাছির ক্ষেত্রে দেখা যায়। এছাড়া কার ক্ষেত্রে দেখা যায়, পুরুষ মৌমাছির ক্ষেত্রে দেখা যায়। আর একটা যে জিনিস আছে সেটা আমাদের কার ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে আমাদের গোলতার ক্ষেত্রে দেখা যায়। এইবার যে জিনিসটা চলে আসে কি, কৃত্রিম অপমজনী। তাহলে যেটা তো আমাদের প্রাকৃতিক নিয়মে হচ্ছে সেটা তো আমাদের প্রাকৃতিক নিয়মে গেল, এছাড়া আমাদের যে জিনিসটা থাকলো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, কৃত্রিম অপমজনী জনন করব। তাহলে কৃত্রিম অপমজনী জনন কি জিনিস, না এখানে লেখো যে আমাদের বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বা বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উষ্ণতা এক্স রে, উষ্ণতা এক্স রে, ইউভি রে, তারা অপুঞ্জনী জনন ঘটলে, তারা অপুঞ্জনী জনন ঘটলে যে জনন হয় তাকে কৃত্রিম অপুঞ্জনী জনন বলা হয়। তাকে কি বলা হয়, তাকে কৃত্রিম অপুঞ্জনী অপুঞ্জনী জনন বলে। তাহলে কৃত্রিম অপুঞ্জনী জনন কাকে বলে, না কৃত্রিম অপুঞ্জনী জনন বলা হচ্ছে আমাদের এই জিনিসটাকে কৃত্রিম অপুঞ্জনী জনন বলে হয়েছে ক্ষেত্রে। এইবার এখান থেকে একটা কথা আছে, কি কথা আছে, না এক নম্বর যে কথাটি আছে এটা আমাদের উভচর এবং পক্ষী, এছাড়া আমাদের শামুক, এই তিনটে জায়গাতে কি দেখা যায়, এই তিনটে জায়গাতে আমাদের কৃত্রিম অপুঞ্জনী জননকে দেখা হয়েছে। এইবার দেখো কৃত্রিম অপুঞ্জনী জননের কথা যখন আসবে তখন এর পরবর্তীতে আমাদের একটা টার্মের সঙ্গে তোমরা পরিচয় হবে। এই টার্মের সঙ্গে পরিচয় হবে স্যার, না আমাদের যে টার্মের সঙ্গে পরিচয় হবে সেই জিনিসটার নামটাকে আমরা কি করব, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, আমাদের পার্থেনোকর্পি বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, পার্থেনোকর্পি বলবো। পার্থেনোকর্পি কাকে বলা হয়, না পার্থেনোকর্পি বলা হয় হচ্ছে কি, হরমোন প্রয়োগে। কি প্রয়োগ করে তাহলে বলো, প্রথম কথা হচ্ছে আমাদের কি, হরমোন প্রয়োগে নিষেক ছাড়া ডিম্বাশয় থেকে বীজবিহীন ফলে পরিণত পরিণত হয়, একে পার্থেনোকর্পি বলা হয়। তাহলে এখান থেকে আমি কি বলবো, না হরমোন প্রয়োগ নিষেক ছাড়া ডিম্বাশয় ডিম্বাশয় বীজবিহীন ফলে পরিণত হয়। ডিম্বাশয় বীজবিহীন ফলে পরিণত হয়, একে পার্থেনোকার্পি বলে। একে কি বলা হয়, একে পার্থেনোকার্পি বলে। তাহলে পার্থেনোকার্পি কাকে বলে, না পার্থেনোকার্পি বলা হচ্ছে এই জিনিসটাকে, যে আমাদের যদি হরমোন প্রয়োগ করে আমাদের যদি বীজবিহীন ফল উৎপন্ন করা হয় তাকে আমরা
পার্থেনোকার্পে বলবো। তাহলে স্যার এর এক্সাম্পল কি? না এর যে এক্সাম্পল আছে এক্সাম্পলটা মাথায় রাখবে। আঙুর, আপেল, কলা ইত্যাদি হচ্ছে এর এক্সাম্পল। এর এক্সাম্পল কি বলো? আঙুর, আপেল ও কলা ইত্যাদি কি আমাদের? ইত্যাদি হচ্ছে আমাদের এক্সাম্পল। ইন জেনারেলি তোমাদেরকে আমি কি কি পড়ালাম? ইন জেনারেলি আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে কি, যে আমাদের যে জনন পদ্ধতি আছে সেই জনন পদ্ধতিটা টোটালটা পড়ানো। তো জনন পদ্ধতি কি না কি সমস্ত কিছু তোমাদেরকে দেখানো হলো। তা তোমরা কি কাজ করো আমি তোমাদের কাছে যাচ্ছি, তোমরা একবার টোটাল জায়গাটা করে দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারো। এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, স্যার এই জায়গাটা করে বুঝতে পারিনি বা এই জায়গাটা করে বললে ভালো হতো, একবার সেটা আমাকে জানাও। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট একটু কমেন্টের মাধ্যমে জানবে, তোমাদের কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট বক্স খোলা আছে না নেই? হ্যাঁ, খোলা তো আছে। ইয়েস স্যার অল ক্লিয়ার, অনন্যা মুখার্জি। আচ্ছা আচ্ছা, ইয়েস স্যার অল ক্লিয়ার। আচ্ছা, টোটাল জিনিসটা ক্লিয়ার থাকবে। দেখো তোমাদের হয়তো স্যার বলছিলেন যে তোমরা কিন্তু এর আগে বিভিন্ন জায়গাতে, যারা তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাজার একটা টিচারের কাছে হাজার একবার বায়োলজি কোশ্চেন পড়াশোনা করেছো, হাজার একবার রিভাইজ দিয়েছো, কিন্তু এইভাবে তোমাদের ডিটেলে কোনো জায়গায় পড়েছে, পড়া হয়েছে? হয়েছে। তা এই জিনিসটাকে বলা হচ্ছে এটা। আচ্ছা, প্রত্যেককে বলা হচ্ছে যে যারা যারা ক্লাসটা দেখছো, নিয়ার অ্যাবাউট যতজন স্টুডেন্ট আছো, প্রত্যেকে প্রত্যেকে যেটা করবে সেটা হচ্ছে আমাদের এই যে লেখানাগুলো লেখানো হচ্ছে, এই লেখানাগুলোকে তোমাদের খাতায় নোট করবে। তোমাদের খাতায় নোট করলে কি হবে, যে দেখো তুমি যদি নোট না করো তোমার খাতা বেঁচে যাবে, আর তুমি যদি নোট করো তোমার হয়তো খাতা লাগবে, পেন লাগবে, কিন্তু তোমার এই জিনিসটা তোমার আপকামিং এক্সামিনেশনের জন্য একটা ওয়ান অফ দি স্ট্রং পোটেনশিয়াল বেস তৈরি করে রেখে দেবে। তাহলে প্রত্যেকে লিখছো কি লিখছো না? স্যার ফার্স্ট পিপিটা সেকেন্ড পিপিটিটা একবার দেখাবেন প্লিজ। যে যে চন্দ্র চিরদীপ, চিরদীপ যে কোশ্চেনটি করছো, তোমরা পুরো এটা নোটস, পিডিএফ এবং রেকর্ডেড ভিডিও সবকিছু পেয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদেরকে যা যা লেখালাম সব কথা লেখানো হয়নি, কিছু কথা আমি তোমাকে মুখে বলেছি, যেগুলো হয়তো তোমার মাথায় মনে আছে, সেইগুলোকে তুমি পরে ভুলে যাবে। তাহলে সেইগুলোর জন্য তুমি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, অনন্যা মুখার্জি লিখছো, আচ্ছা একদম প্রত্যেকে কিন্তু লিখবে। যদি না লেখো তাহলে কিন্তু এই পড়ার কোনো কিছু মাথায় থাকবে না, কোনো কিছু মাথায় থাকবে না। আমার লেখা হয়ে গেছে স্যার, অবশ্যই ভালো, লেখা হয়ে গেল খুবই ভালো। আচ্ছা, এবার দেখো একটা কথা বলছি, তাহলে এটা গেল হচ্ছে আমাদের জননের টোটাল পাঠটা। এইবার আমাদের যে জননের পরে আমাদের যে পাঠটি থাকে, সেই পাঠটির নামটাকে বলা হয় কি? সেই পাঠটির নামটাকে বলা হয় হচ্ছে আমাদের হেরিডিটি বা বংশগত। হেরিডিটি বা বংশগত। তাহলে দেখো একটা কথা বলে তোমাদের, তোমরা কেউ ভগবান না, না আমি ভগবান। তাহলে তোমার কাছে না 100% আছে, না আমার কাছে 100% আছে। তবে আমি তোমাকে এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি যে যদি তুমি প্রপার গাইডেন্স মেনটেন করে সমস্ত রকম ক্লাসে করেছো, এবং তুমি যদি তোমার দিক থেকে 100% মিনস 80% দিয়েছো, আমি তোমাকে আমার 20% দিয়ে 100% ফুলফিল হওয়া দিতে পারি। তাহলে প্রথমেই আমি তোমাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে বংশগত।
আগে বলো আমাকে একটু যে বংশগতি সম্পর্কে কার কি আইডিয়া? বংশগতি সম্পর্কে কার কি আইডিয়া? তাহলে দেখো, বংশগতি কাকে বলে? না, বংশগতি বলে হচ্ছে কোন জিনিসটাকে বলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। যে যে নির্দিষ্ট রীতির মাধ্যমে জিন তার বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে। তার মানে কি, আমাদের একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশন যদি আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলি ঠিক করে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বংশগতি বলবো। তাহলে বংশগতি কাকে বলে? না, বংশগতি বলা হচ্ছে সেই জিনিসটাকে যেটা আমাদের কি হয়েছে না, জীবের এক স্থান থেকে একটা জমিত প্রজন্ম থেকে আমাদের পরবর্তী অপত্য জমিতে চলে আসে, তাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের বলো বংশগতি। এখন যদি বংশগতির কথা বলেছি, এই বংশগতির মধ্যে আমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট যে আর একটা টার্ম আছে, তার নামটাকে কি বলা হয়? তার নামটাকে বলা হয় প্রকরণ। তার নামটাকে কি বলবো আমরা? তার নামটাকে বলবো প্রকরণ। প্রকরণ কি? প্রকরণ হচ্ছে কি, যখন আমাদের কোনো একটা জন্মিত জমি থেকে অপত্য জমিতে বংশগতির বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হয়, তখন ওই অপত্য জমিতে কিছু নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে। এই জিনিসটাকে বলা হয় কি আমাদের প্রকরণ বলা হয়। মানে কি, তোমার বাবা মার থেকে তুমি হয়েছো, তোমার বাবা মার যে বৈশিষ্ট্যটা ছিল তার হয়তো কোনো একটা বৈশিষ্ট্য কিছুটা বেশি বা কিছুটা কম, এই জিনিসটাতে আমরা কি করবো? এই জিনিসটাতে আমরা হলো প্রকরণ। তাহলে কি দেখো, ধরো তুমি অঙ্কে ভালো, আচ্ছা তুমি বাদ দাও, তোমার বাবা অঙ্কে ভালো, তোমার মা অঙ্কে ভালো, তুমি অঙ্কে মোটামুটি ভালো। তাহলে এই যে তোমার বাবা খুব ভালো, তোমার মা খুব ভালো, অর্থাৎ তুমি খুব ভালো হবে, এই যে জিনিসটা, এই জায়গাটা করে কনসেপ্টটা শিখি। এই কনসেপ্টটা থেকে কনসেপ্টটা শিখি আমাদের বলো প্রকরণ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমাদের কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? প্রকরণ ইজ দ্য রাইট অ্যান্সার হয়েছে। বা প্রকরণ বলে হচ্ছে এই জিনিসটাকে। ক্লিয়ার? এইবার আমি যদি তোমাদেরকে দেখিয়েছি, কি দেখিয়েছি, যে স্যার আমার যে বংশগতি আছে, এই বংশগতির জনককে, তাহলে আমাদের এক্ষেত্রে মনে রাখবে, আমাদের এখান থেকে যে ফাদার্স অফ হেরিডিটি, ফাদার্স অফ হেরিডিটি কে আছে? ফাদার্স অফ হেরিডিটি আছে হচ্ছে মেন্ডেল। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের এই বংশগতির জনকের নাম হলো গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। ইনিকে, ইনি হচ্ছেন আমাদের বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, সরি, ইনি হচ্ছেন কি আমাদের বংশগতির জনক। এবার আমাদের মেন্ডেল বা বিজ্ঞানী মেন্ডেল ইনি কি করেছিলেন? তিনি আমাদের বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন। তিনি কি করেছিলেন? না, বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন। তাহলে প্রথম কথা, ইনি কোন গাছের ওপর অ্যাপ্লাই করেছিলেন এই জিনিসটা? না, তিনি হচ্ছেন না আমাদের মোটর গাছের ওপরে অ্যাপ্লাই করেছিলেন। ইনি কিসের ওপর অ্যাপ্লাই করেছিলেন? না, ইনি হচ্ছেন মোটর গাছের ওপর অ্যাপ্লাই করেছিলেন। এবার কথা হলো, মোটর গাছের উপর তো অ্যাপ্লাই করেছিলেন, মোটর গাছের কত জোড়া বৈশিষ্ট্যের উপর অ্যাপ্লাই করেছে? না, মোটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্যের উপর অ্যাপ্লাই করেছিলেন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে আমাদের এই যে মোটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য যে আছে, এই 7 জোড়া বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করে আমাদের মেন্ডেল দুটো জিনিসকে আবিষ্কার করেন। একটা জিনিসের নাম কি? এক সংকর জনক। একটা জিনিসের নামটা কি? ত্রি সংকর জনক। একটা জিনিসের নামটা কি বলে বলো? এক সংকর জনক। আরেকটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? ত্রি সংকর জনক। এবার এই যে আমাদের জিনিসটা আছে,
এক সংকর জনন এবং দ্বিসংকর জননের ক্ষেত্রে বলি না, যদি আমাদের এক সংকর জনন বলে হেডিং হবে, এক সংকর জনন বলে heading। এক সংকর জনন বলে যদি আমি হেডিং লিখেছি, তাহলে এখানে আমার কি হবে না, এখানে আমি ডিল করব এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এখানে আমি কি দিয়ে ডিল করব, এখানে আমি ডিল করব এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমি ডিল করব। আর একটা কি জিনিস নিয়ে আমি ডিল করব, আর যদি আমাদেরকে দ্বিসংকর জননের কথা বলা হয়েছে, আমাদেরকে যদি কি বলা হয়েছে, দ্বিসংকর জননের কথা বলা হয়েছে, তাহলে আমরা কি নিয়ে ডিল করবো, তাহলে আমরা এটাকে নিয়ে ডিল করবো কি নিয়ে বলো না, আমাদের দু জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে আমরা আলোচনা করবো। দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য, দু জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে ইন জেনারেলি আমাদের দুটো জিনিস গেল, একটা হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আমাদের দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমাদের এক সংকর জনন যখন আসবে তার সম্বন্ধে বৈশিষ্ট্যকে বলবো, তার সম্বন্ধে কি বলবো, তার সম্বন্ধে বৈশিষ্ট্যকে আলোচনা করবো। তো বৈশিষ্ট্য আলোচনা করব সেসব তো পরে হবে, কোনো অসুবিধা নেই। তো তার আগে তোমাদেরকে এই যে এতক্ষণ বললে, এই এতক্ষণ কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন অ্যান্সার করে আনা হয়েছে। এই কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের এখানে আলোচনা করা হবে। তাহলে প্রথম কোশ্চেনটা পড়ো। প্রথম কোশ্চেন, হুইচ ইজ দ্য বেসিক ইউনিট অফ রিপ্রোডাকশন ইন অর্গানিজম? তাহলে কি বললাম কথাটা, হুইচ ইজ দ্য বেসিক ইউনিট অফ রিপ্রোডাকশন অফ অর্গানিজম? প্রাণীদের প্রজননের মৌলিক একক কি? প্রত্যেকে উত্তর দেবে কি করে, এক একটা যেটা উত্তর হবে সেটা হয়েছে। যদি অপশনটা খুব বড় লেখা থাকে তাহলে সেটা দুই একটা ডি, তিন একটা বি, এরকম ভাবে লিখবে, ঠিক আছে? নাহলে আমি বুঝতে পারবো না। তাহলে প্রাণীদের প্রজননের মৌলিক একক কি? অপশন এ সেল, সরি অর্গান, অপশন বি সেল, অপশন সি টিস্যু, অপশন ডি অর্গান সিস্টেম। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের এই ক্ষেত্রে প্রথম যে উত্তরটা হলো অর্গান না সেল ইজ দা রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, সেল হচ্ছে রাইট অ্যান্সার। সনদ, শুভশ্রী, অমর ফারুক, সুমিতা, অনন্যা, ডোনা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে কোশ্চেন নম্বর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 2, which method of reproduction involve only one present? অর্থাৎ কোন ধরনের প্রজননের পদ্ধতিতে মাত্র একটি অভিভাবক প্রয়োজন হয়? অপশন এ সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটাকে আমরা বলবো যৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটাকে আমরা বলবো অযৌন জনন, অপশন সি ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অজ্ঞজ জনন, আর ফার্টিলাইজেশন, যেটাকে আমরা বলবো নিষেধ। তাহলে আমাদের একটি মাত্র পেরেন্টস এর প্রয়োজন হয় কিসের, না দুই একটার ক্ষেত্রে এ, এতে যে বলছো সেক্সুয়াল রিপ্রোডাকশন সুমিতা, সেক্সুয়ালে তো একজন নারী একজন পুরুষ দুজনার লাগে, তাহলে কি সেখানে অনলি একজন প্রেজেন্ট থাকে? তাহলে আমাদের এখান থেকে কি মনে রাখবে, না আমাদের এখান থেকে মনে রাখবে হচ্ছে দুই একটা হচ্ছে বি, অর্থাৎ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলেছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওভারি ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম?
অর্থাৎ কি, নারী প্রজনন প্রণালীতে ডিম্বাশয়ের কাজ কি? অপশন এ প্রোডাকশন অফ স্পার্ম, অপশন বি প্রোডাকশন অফ এগ সেল, অপশন সি প্রোডাকশন অফ হরমোন ফলিন, অপশন ডি ফার্টিলাইজেশন অফ এগ। তাহলে কি বলবো আমি এখান থেকে? আমি এখান থেকে তোমাকে বলতে পারি, কি বলতে পারি, যে আমাদের নারী প্রজননের ডিম্বাশয়ের কাজ কি? না, ডিম্বাশয়ের কাজ হচ্ছে প্রোডাকশন অফ স্পার্ম, কোনোদিনই না প্রোডাকশন অফ এগ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ডিম্বাশয়ের কাজ হচ্ছে ডিম্বকে উৎপন্ন করা। ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাশয়ের কাজ হচ্ছে আমাদের ডিমকে বা ডিম্বাণুকে উৎপন্ন করা। ওকে, নেক্সট কোশ্চেন। In which type of reproduction do offspring show variation? কোন ধরনের প্রজননে সন্তানের মধ্যে বৈচিত্র্য দেখা যায়? অপশন ই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে আমাদের অযৌন জনন। অপশন বি বার্ডিং, বার্ডিং এর তো কোনো বাংলা হয় না, মানে হয় না বলবো না, মানে তথাকথিত নয় আর কি, বার্ডিং। তারপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটা একটা, মানে আমাদের যৌন জনন যেটা সেটা। এরপরে আমাদের যে জিনিসটা থাকলো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি? সেই জিনিসটার নাম হচ্ছে বাইনারি ফিউশন। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে কি আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটা এটা। তার মানে আমাদের কোনো একটা সন্তানের মধ্যে বৈচিত্র্য বা মিক্স আপ বা কোনো কিছু চেঞ্জেবল কোনো কিছু, এইটা দেখা যায় একমাত্র, একমাত্র কোথায় দেখা যায়? না, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা দেখা যায়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা বল। তারপরে কি বলেছে আমার এখান থেকে? আমাদের বলেছে হোয়াট ইজ ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক কি? তাহলে অপশন এ ডিভিশন অফ সেল, অপশন বি ফিউশন অফ স্পার্ম এন্ড এগ, অপশন সি গ্রো অফ দি এমব্রায়ো, অর্থাৎ এমব্রায়োর ইনক্রিমেন্ট হওয়া বা গ্রো হওয়া, ফরমেশন, অপশন ডি কি ফরমেশন অফ আ জাইগোট উইদাউট স্পার্ম, অর্থাৎ কি বলবো, যে আমাদের যে স্পার্ম আছে সেইটা কি বলছে জাইগোট তৈরি হচ্ছে, এই জাইগোটটা কি হচ্ছে না স্পার্ম ছাড়া তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন মানে হচ্ছে ফিউশন অফ স্পার্ম এন্ড এগ, মানে আমাদের যে দুটো আছে এই দুটোতে আমাদের স্পার্ম এবং এগের আমাদের কি হচ্ছে না বৈশিষ্ট্যটা আলোচনা করা হচ্ছে। তাহলে ইন জেনারেলি তোমরা যদি এই জিনিসটাকে দেখেছো তাহলে আমাদের কি পাবে? না, আমাদের যে জিনিসটা পাবে সেই জিনিসটা হচ্ছে টোটাল একটা কোশ্চেন। দেখো এরপরেও বহু কোশ্চেন আছে আমাদের, দেখো দেখো এরকম এরপরেও আমাদের কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আছে। তো আমাদেরকে আজকে যে জিনিসটা পড়ানো হলো তোমাদের, কি পড়ানো হলো? না, টোটাল আমাদের যে রিপ্রোডাকশন সিস্টেম এবং রিপ্রোডাকশন সিস্টেমের মধ্যে থেকে আমার কাকে, না আমার যে জনন, জননটা গেল এবং বংশগতি গেল। এরপরে তোমাদের যেটা বেসিক জিনিস আছে, যেটা আছে আমি যেটাকে নেক্সট দিন তোমাদের যে এখান থেকে শুরু করবো এরকম বলতে পারো, বা নেক্সট দিনকে এর থেকেও আরো ইন্টারেস্টেড টপিক তোমাদের কাছে আসবে। ইন্টারেস্টেড, বিশ্বাস করো আমার, যখন নেক্সট দিনকে ইন্টারেস্টেড তোমাদের কাছে আরো যাবে। তো এই যে জিনিসটা যাবে, এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলবো কি, না বলবো যে আমাদের এক সংকর জননের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত কি, ফিনোটাইপ অনুপাত কি সেটা যাবে। আমাদের যেটা যাবে দ্বিসংকর জননের ক্ষেত্রে আমাদের কি কি ভ্যারিয়েশন হয় এবং জিনোটাইপ ফিনোটাইপ কি, জিনোটাইপ ফিনো কাকে বলে, ফিনোটাইপ কাকে বলে, ইত্যাদি প্রভৃতি নিয়ে আমাদের যে ডিটেলস যে ক্লাসটা, সেই ডিটেলস ক্লাসটা আমাদের কিন্তু আরো জোরদার করে নেক্সট ক্লাস হবে। তাহলে তোমরা এইটুকুনি রিগার্ডিং কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা, আশা করছি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা নেই। প্রত্যেককে প্রচুর শর্ট কোশ্চেন আছে, থ্যাংক ইউ প্রত্যেককে।
এবং প্রত্যেকজনকে বোঝা যাচ্ছে যে তোমরা হয়তো টোটাল কোশ্চেন অ্যান্সারটা বুঝতে পেরেছো, তোমাদের কোশ্চেন অ্যান্সারটা বুঝতে পেরেছো, তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা, অনন্যা মুখার্জি বলছে থ্যাংক ইউ। আচ্ছা, প্রত্যেকে এক কাজ করবে, প্রত্যেকে যে কোশ্চেন অ্যান্সার গুলো থাকলো এই কোশ্চেন অ্যান্সার গুলো বাড়িতে চেষ্টা করবো। কি, থ্যাংক ইউ প্রত্যেককে। গুড নাইট। একটু ওয়েট করে, আমি গ্রুপে এখনই জয়েন করছি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিচ্ছি। জাস্ট 1 মিনিটের মধ্যে আমি জয়েন করে যাচ্ছি। 1 মিনিট। আচ্ছা, প্রত্যেকে একটুখানি ওয়েট করবে, স্যার তো আসবেন একটুখানি এক্ষুনি। তোমাদেরকে স্যার কিছু কথা বলবেন, কথা বলার পরে তোমরা যে যার মতো লেখ নিতে পারবে, ঠিক আছে? একটুখানি প্রত্যেকে ওয়েট করো। যতজন আছো, জব শিকার, সৈকত হালদার, পিউ, অহনা, অহনা তো, আর সুতপা, মন্টু, যারা যারা আছে, আমি সবার নাম পড়তে পারলাম না, একটু ওয়েট করে যাও প্রত্যেকে। স্যার এক্ষুনি আসবেন তোমাদের কাছে, এবং স্যার আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিছু কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে ওয়েট করো একটু। চলো, আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, গ্রুপটা একটু ফিডব্যাক শেয়ার করে দাও। আর তার আগে আমি এটা শেয়ার করে দিচ্ছি যে যাতে করে তোমরা অন টাইমে জয়েন করে যেতে পারো। 1 মিনিট জাস্ট আমাকে একটু টাইম দাও, অন্য একটা ক্লাস ছিল বলে এই ব্যস্ততা ছিল। একটু আমাকে 1 মিনিট টাইম দাও। তোমাদের অবস্থা তো একদম যাচ্ছে তাই, মানে ক্লাসের টোটাল যা তোমার রয়েছে, স্টুডেন্ট রয়েছে বা যা কিছু, যাই হোক। যদিও এটা খুব সত্যি কথা যে সবাই তো আর পরীক্ষা দেবে না, আর সবাই চাকরিও পাবে না, এটা খুব সত্যি কথা। তো ঠিকই আছে, অসুবিধা নেই যদিও এগুলোতে। একটু লেট হলো এই কারণে, যেহেতু অন্য একটা ক্লাস ছিল। চলো, আমি আগে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই, গ্রুপটা ওপেন করে দিচ্ছি দাঁড়াও। আশা করি স্ক্রিনশটটা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি গ্রুপটা ওপেন করে দিয়েছি, দেখো। একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো, 2 মিনিট সময় নেবো, তার বেশি একদমই না।
একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো, যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি একটু। একটু প্লিজ ফিডব্যাক শেয়ার করো। তোমরা দেখো গ্রুপটা ওপেন আছে, একটু প্লিজ ফিডব্যাক শেয়ার করো। তোমাদের কাছে দেখো গ্রুপটা ওপেন আছে। একটু যদি ফিডব্যাকটা শেয়ার করো, দেন আমি তোমাদের এটা শেয়ার করে দিচ্ছি, যেটা সিক্রেট কোড আমি শেয়ার করে দিচ্ছি। তারপরে যদি তোমরা থাকো তাহলে আমি কথা বলবো, মানে তোমরা যদি চাও, আর না চাইলে আমি আর কোনো কথা বাড়াবো না, কোনো কিছু বলবো না, ওইখানে শেষ করবো, ওইখানে আমি তোমার দিক থেকে বিদায় নেব। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক গুলো শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক গুলো শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। খুব ভালো লাগছে যে সবাই মোটামুটি একটু ডিটেলসে শেয়ার করছে, এটা খুব ভালো লাগছে। আবার বলছি, জার্নিটা খুব সহজ হবে না। মানে আমি ওরকম ভাবে তোমাকে মাখন লাগিয়ে কিছু বললাম, তারপরে তুমি উঠলে ময়ের টেবে, তারপরে পড়ে যাওয়ার পর আমাকে বলে স্যার কোমরে লাগছে, আমি এরকমটা বলবো না কখনো। বিশ্বাসই করি না ওগুলোতে। বিশ্বাস করো, এই ফিল্ডে প্রায় 13 বছরের বেশি হয়ে গেল, খুব ভালোভাবে বুঝতে পারি যে কার কি হবে না হবে। মানে আমি বলবো না যে হ্যাঁ আমি একদম খুব ভালো জানি, সব থেকে ভালো জানি, আমি একমাত্র জানি, সেটা না। অ্যাটলিস্ট যেটা বলার আর কি। কারণ এরকম ভাবার কোনো কারণ নেই যে হ্যাঁ আমি সেরকম একজন ব্যক্তি যে গত সপ্তাহে বা গত বছর বা 2 বছর আগে মাছ বিক্রি করতাম বা ধান চাষ করতাম, তারপর হঠাৎ করে আমি এই প্রফেশন গুলোকে ছোট করছি না। কারণ আমার ফ্যামিলি, আমার বাবার প্রফেশন ছিল চাষবাস। আমি ছোট করছি না, আমি শুধু এটা বোঝাতে চাইছি যে এটা ভাবার দরকার নেই যে আজকের দিনে যে সমস্ত তুমি সোকল্ড সেজো মেজোদেরকে দেখো না, যে অলিতে গলিতে গজিয়ে উঠেছে, তুমি অ্যাটলিস্ট সেটা ভেবো না। যে জেনে রেখো, কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও এমফিল পিএইচডি রয়েছে। আমি প্রথম দিন শেয়ার করেছিলাম, ম্যাকআউটে রয়েছে, শেয়ার করছি তো, অন ওপেন শেয়ার করছি। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখানে আমি রয়েছি। তাই তুমি খুঁজে দেখো যে তোমার আশেপাশে যারা, যে সমস্ত বা যারা পড়াচ্ছে তাদেরকে খেয়াল রেখে। আমি গ্রুপটা বন্ধ করলাম। আর আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেরকম যে হয় যে রাইসে 6.5 বছরেরও বেশি সময় পড়িয়েছে, 6.5 বছরেরও বেশি। আন একাডেমিতে প্রায় 4 বছর, মোটামুটি 4 বছর 1 মাস 2 মাস এরকম হবে। মানে আমি তো বললাম যে এখনো যদি তুমি গুগলে গিয়ে সার্চ করো আন একাডেমি রজত ঘোষ, এখনো আমার প্রোফাইল দেখতে পাবো। এবার সেটা তো প্রায় ধরে নাও আমি 2021 সালের শেষের দিকে ছেড়েছি, ধরো 22 23 24, 3.5 বছর হয়ে গেল। মানে ভিউ কমছে, নাম্বার অফ ভিউ কমছে, এই যা। কিন্তু এখনো প্রোফাইল রয়েছে, আমি দেখেছি আন একাডেমিতে এখনো প্রোফাইল আছে। চলো আমি কোডে চলে গেলাম। থ্যাংক ইউ যারা ফিডব্যাক শেয়ার করলে। আর যেটা বলার, যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, টাইপ করে পাঠাবে,
কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, কেউ বলতে পারবে না যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমার কাছে যায় না যদি সঠিক সিক্রেট কোড আসে। আমি আবারও বলছি যে তুমি আগামীকাল সকাল পর্যন্ত ওয়েট করবে না, আমি বলবো এখনই পাঠিয়ে রাখো। পাঠাতে তো খুব বেশি হলে 4-5 সেকেন্ড সময় লাগে। আই অ্যাম দ্য বেস্ট, এটা হচ্ছে সিক্রেট কোড। এটা গতকালও বলছিলাম, এগুলো শুধুমাত্র সিক্রেট কোড নয়। খেয়াল করে দেখো, আমি প্রায় 4 দিনে 4টে সিক্রেট কোড শেয়ার করলাম। WBCS মাই ড্রিম, এটা অ্যাকচুয়ালি কি সত্যি সিক্রেট কোড, এটা ভেবে দেখো। তারপরে শেয়ার করলাম কি মাই ইয়ার 2025, ও সত্যিই কি সিক্রেট কোড? গতকালকে শেয়ার করেছিলাম, মনে আছে? কেউ যদি একটু বলো যে গতকাল কি শেয়ার করেছিলাম। সবাই ভুলে গেছে তাই তো? আর নাম্বারটা সেম থাকছে কিন্তু 6291515880, 6291515880, সেম নাম্বার। অর্থাৎ পাঠাতে তোমার খুব বেশি হলে 2-3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড লাগতে পারে, তার বেশি কি? জানিও তো এর বেশি সময় লাগবে এই কোডটা শেয়ার করতে। আই অ্যাম দ্য বেস্ট এটুকু টাইপ করে পাঠাতে খুব বেশি হলে 3-4 সেকেন্ড লাগতে পারে, তো 5 সেকেন্ড চলো। স্মার্ট হার্ডওয়ার্ক একদম। তাহলে এগুলো কি শুধু সিক্রেট কোড? আমি এটা তোমাদের কাছে কোশ্চেন, এগুলো শুধু সিক্রেট কোড? এটা তুমি রেগুলার বলো যে আই অ্যাম দ্য বেস্ট স্মার্ট হার্ডওয়ার্ক, যেটা আমাকে রেগুলার করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি এর শর্টকাট জানি না, আমি ম্যাথ রিজনিং এর শর্টকাট জানি, কিন্তু আমি লাইফে পারফরমেন্সের ক্ষেত্রে আগামী দিনে তোমার যে ভবিষ্যৎ নির্ধারিত হবে, তোমার হায়ারার্কি, তোমার ডেজিগনেশন, ওভারঅল তোমার পারফরমেন্স, আমি শর্টকাট জানি না। বিশ্বাস করো, আমি সত্যি এর শর্টকাট জানি না। আমি বিশ্বাস করি যে হার্ডওয়ার্ক ছাড়া এর অন্য কোনো বিকল্প নেই। এই হার্ডওয়ার্ক ছাড়া এর অন্য কোনো বিকল্প নেই। আজ একটু হয়তো লেট হলো, এটা ঠিক যে 2-3 মিনিট লেট হলো কি 4 মিনিট লেট হলো, কারণ অন্য একটা ক্লাস ছিল, তার ওই এন্ডিং পার্টটা ছিল আর কি। যেহেতু SLST এই মুহূর্তে চলছে জানো, তো SLST এর একটা ক্লাস ছিল আর কি, তার জন্য একটু লেট হলো। কিন্তু আমাকে জানিও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, সবার জানানোর দরকার, 2-3 জন জানালে হবে। চাকরি সবাই পাবে না তো, 2-3 জন জানালে হবে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। আর আমি তোমায় কথা দিচ্ছি, যারা পড়াবে তাদের কেউ কিন্তু তোমার ইয়ে নয়, তাদের কেউ কিন্তু তোমার WBCS অফিসার না, কেউ না, আমাদের কেউ WBCS অফিসার পড়ায় না। যারা পড়ায় তার ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টি ডেফিনেশন বলতে তুমি যেটা বোঝো ঠিক সেটা, তিনি সাবজেক্ট এক্সপার্ট। এই সাবজেক্ট এক্সপার্ট বলতে তুমি যেটা বোঝো ঠিক সেটা। আমাদের কাছে কোন রকম তেল লাগানোর ব্যাপার, দেখানোর ব্যাপার, এই ব্যাপারগুলো কখনো পাবে না। আমি এটাতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি লং টার্ম প্রসেসে। তার জন্য আমি তোমাকে বলেছিলাম 1000 ডেজ টার্গেট দাও, 1000 আওয়ার টার্গেট রাখো, এর কমে হয় না। তুমি দেখবে যে এই এখনকার দিনে তোমার 1000 দিনেও হচ্ছে না, WBCS 1000 দিন পার করে যাচ্ছে। যাই খেয়াল করে দেখো, হ্যাঁ যা হয়ে গেছে লেফট করে যাও, কারণ আমি তো জানিয়ে দিয়েছি এই টাইমটা তোমরা রয়েছো, তাই আমি এক্সট্রা কথা বলছি। আমি কিন্তু ওই সিক্রেট কোড শেয়ার করার পর্যন্তই কিন্তু যে অফিসিয়াল ক্লাস, তারপরে তোমরা রয়েছো তো আমি ক্লাস করছি, এর বাইরে অন্য কিছু না। তাহলে অনেকের রয়েছে যে হোমওয়ার্ক কোথায় সেন্ড করব। হোমওয়ার্ক কিসের বাবা? হোমওয়ার্ক কিসের? 3 নম্বর গ্রাফে, তাই তো? 3 নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। আবারও বলছি লেগে থাকো ভাই, আবারও বলছি এর কোনো বিকল্প নেই, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, ধৈর্য রাখা, রেগুলারিটি মেনটেন করার কোনো বিকল্প নেই। কোনো না কোনো পথ তুমি খুঁজে পাবেই যদি তুমি ফাঁকি না দাও। এ জার্নি তোমার, এই রিপিটেডলি একই কথা বলে যাচ্ছি, তোমার হয়ে তোমার মা হেঁটে দিতে পারবেন না, তোমার হয়ে তোমার বাবা হাঁটতে পারবেন না, একই কথা দেখো প্রতিদিন বলি, তোমাকে হাঁটতে হবে, তুমি শুরু করো। এবার তুমি যদি ভাবো যে আমি 22 বছরে শুরু করব, গতকাল বোধহয় সম্ভবত কেউ কেউ বলছিল যে আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। আমি এই জায়গাটা একটা দুটো কথা বলে রাখি, যে কোশ্চেন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমি হোমওয়ার্ক গুলো যেদিন নেক্সট ক্লাসে বসবো আমি দেখবো, ঠিক আছে? একটু আমাকে টাইম দাও, আমি হোমওয়ার্ক গুলো নেক্সট ক্লাসে যেদিন বসবো দেখবো। আমি একটা কথা এখানে বলে রাখি, যেটা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম, কি বলতে গেলাম ভুলে গেলাম, যাই হোক আবার মনে পড়লে বলছি। আর যেটা কি একটা বলতে গেলাম জানো, মনে করবে যে কি বলতে যাচ্ছিলাম?
ভুলে গেলাম। ঠিক আছে, যাই হোক, ছাড়ো। আগামীকাল তাহলে তোমার হিস্ট্রি ক্লাস রয়েছে। হিস্ট্রি যেহেতু আমাদের এই ডব্লিউবিসিএস, আমি ডব্লিউবিসিএস কে যেহেতু বেস ধরে বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ, মানে সব থেকে বেশি কোশ্চেন আসে, হ্যাঁ, এইচএস গ্রাজুয়েশন। একদম দেখো, আমাদের বাঙালি ছেলে মেয়েদের একটা বিশাল টেন্ডেন্সি রয়েছে, আমরা গ্রাজুয়েশন করছি, দেখবে তখনও পড়াশোনা অনেকে করে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পর বিয়ের টেন্ডেন্সি চলে আসে, দুম করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়ে গেল, জানে আর 2 বছর আমি বেঁচে গেলাম, 2 বছর আর বিয়েটি হচ্ছে না বা কিছু। কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত যেটা, হায়ার সেকেন্ডারির পর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। গ্রাজুয়েশনে অনার্স নয়, পাস কোর্সে পড়া উচিত। জেনে রেখো যে আমার 2, 3, 4টে ডিগ্রি রয়েছে, কিন্তু আলটিমেট ধরো আমি কিছু করি না, বা আমি ধরো বেকার, আমি আমার যা কিছু সেটাকে কাজে লাগাতে পারলাম না, আলটিমেট সোসাইটি আমাকে এরকম চোখ কুচকে দেখবে, এরকম ভাবে দেখবে। আর যে ছেলেটা বা মেয়েটা হায়ার সেকেন্ডারি পাস করেও চাকরি পেয়েছে, তাকে বলবে ওই দেখ, ও রোল মডেল, ওকে দেখিয়ে তোমাকে বলবে। তাই বলবো হায়ার সেকেন্ডারি থেকে যারা করছে না, তারা বলবো তোমার থেকে এগিয়ে রয়েছে। আমি বোধহয় তোমাদেরকে বলেছিলাম, একটু জানিও বলবে, যে বড় লোক তারা যাদের কাছে আমি 3টে পয়েন্ট বলেছিলাম, বড় লোক তাদেরকে বলেছিলাম। মনে করে দেখো, তার মধ্যে একটা পয়েন্ট ছিল বয়স, সময়ের সাথে সাথে বয়স। আমি এটা বলবো না যে বয়স বলতে ধরো একটা বিয়ের বয়স মোটামুটি একটা ছেলের জন্য মোটামুটি 24, 25, 26। এবার কেউ 16 বছরে বিয়ে করে নিয়েছে, তার সে খুব এগিয়ে রয়েছে, আমি সেটা বলিনি। আর যে সময়ের সাথে বয়স, মানে চাকরির প্রিপারেশন এর সঠিক বয়স হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করার পর, মাধ্যমিক নয়। মাধ্যমিক পাস করার পর তারপরে যদি তুমি নাও, হায়ার সেকেন্ডারি পরীক্ষা খারাপ হতে পারে। তাই আমি এনকারেজ করবো, হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা চোখ বুঝে দাও, ভালো করে দাও, কোনো দিক না তাকিয়ে। হায়ার সেকেন্ডারি যার হয়ে গেছে, এইবার তুমি চোখ খোলো, এবার তুমি তোমার প্যারালাল তোমার পড়াশোনার সাথে সাথে কম্পিটিটিভটাকে চালাও। জেনে রেখো, তোমার 2, 3, 4, 5টা ডিগ্রি থাকলেও কিচ্ছু যায় আসে না। আমি তুমি যে সোসাইটিতে বাস করি, এ সোসাইটি শুধুমাত্র ডেজিগনেশন বসে বোঝে, হায়ারার্কি বোঝে। এন্ড অফ দ্য মান্থ তুমি, তোমার একটা চাকরি রয়েছে, তুমি কিছু করো, তোমাকে সেটা বোঝে। আর তুমি অনেক কিছু করেছো, তোমার বিশাল ভালো রেজাল্ট ছিল, নেই তোমার আশেপাশে কেউ নেই যে যাদের মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট, স্কুলে খুব ভালো রেজাল্ট, অথচ তারপরে কিছু করতে পারেনি। আজ খেয়াল করে দেখো তাদেরকে কেমন করে দেখে, খেয়াল করে দেখো। তাই বারবার বলবো, হায়ার সেকেন্ডারি পাস করার পর অনার্স নয়, পাস কোর্সে পড়ো, অনার্স নয়। আর তোমার যদি টার্গেট থাকে হায়ার এডুকেশন, তাহলে তুমি পড়ো যে ঠিক আছে, আমার ইয়ে গ্রাজুয়েশনে অনার্স দরকার, মাস্টার ডিগ্রি, পিএইচডি করব, অন্য কোথাও কলেজ বা কিছুতে করব। আমি বলবো ঠিক আছে, তাহলে তুমি সঠিক পথে চলছো। তোমার যদি টার্গেট হয় একটা সরকারি চাকরি, সেটা ক্লারিক্যাল হতে পারে বা আমাদের এই ডব্লিউবিসিএস এর মধ্যে হতে পারে, আমি বলবো অনার্স নিয়ে পড়বে না। তোমার যোগ্যতা থাকলেও তুমি অনার্স নেবে না। আমি বলবো তোমাকে, আমি বারণ করে দেবো, কেউ তোমাকে দেখবে না, অনার্স পাস কেউ তোমাকে দেখবে না। যেদিন চাকরি পাবে সেদিন বুঝতে পারবে যে অনার্স পাসের কি দাম রয়েছে, কি দাম নেই, কিচ্ছু দাম নেই। তুমি মাধ্যমিকের 90% পাস করে তারপরে কিছু করতে পারোনি, ওই 90% পাওয়া মার্কশিট আর সার্টিফিকেট একসময় তোমার কাছে বোঝা মনে হবে। ওটা তোমার কাছে বোঝা মনে হবে যে আলমারির একটা ভালো জায়গায় রেখে দিয়েছো, ওটাকে বাইরে ফেলে দিতে পারছো না, আবার ওই আলমারির ওই জায়গাটা দখল করে রেখে দিয়েছে, অন্য কিছু রাখতে পারছো না, ওটা তোমার কাছে একটা সময় বোঝা মনে হবে। তাই গুরুত্ব দাও এই জায়গাটাকে। যদি তুমি কিছু করতে পারো, তাহলে যেদিন তুমি নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবে, সেদিন তোমাকে সবাই দাম দেবে। আদারওয়াইজ তুমি ফেলনা, তুমি বোঝা। একটা সময় বাবা মাও তোমার দিকে ঘুরিয়ে বলবে, যে বাবা মা তোমার মুখ দেখে প্রথমবার তুমি যখন হয়েছিলে, জন্মেছিলে, তোমার বাবা মা তোমার মুখ দেখে এত চওড়া হাসি এসেছিল, সেদিন বাবার খিদে লাগেনি, বাবার খেতে ইচ্ছা করেনি, স্নান টাইমে হয়নি, অনেক কিছু কাজ এদিক ওদিক বিগড়ে গেছিল। সেই বাবা মা একদিন তোমার দিকে চেয়ে বলবে যে বাবা ছেড়ে দে, আর হবে না, আমাদের জন্য হয় না। মানে তুমি ধরে নিচ্ছি খুব পরিশ্রমী, খুব পড়াশোনা করেছো, খুব করেছো, তারপরে চাকরিটা হয়নি। আমি তাদের কথা বলছি। এই সমস্ত কিছুর পর গিয়ে তোমার বাবা মা তোমার উপর আশা ছেড়ে দেবে, ছেড়ে দে বাবা। এবার বাবার সাথে বস, বাবার সাথে কিছু কর, দেখ বাবা করছে। সেই বাবা মা একটু, আমি অবাস্তব কথা বলছি। তাই আজ থেকে শুরু করো, আজ থেকে তোমার জার্নি শুরু করো। এ জার্নি তোমার, কেউ হাঁটতে পারবে না, তোমার কেউ করতে পারবে না। তাই তুমি যদি এখনো বসে থাকো যে ভাবছো আজ 22 বছর, ঠিক আছে, আর 2, 3 বছর, 4 বছর, 10 বছর দেখিনি, 32 বছর হাঁটতে গেলে কিন্তু সময় অনেকটা বেশি লাগবে। কারণ 22 বছরে তোমার মধ্যে যে স্পিড রয়েছে, 32 বছর সেই স্পিড পাবে না। তোমার উপর রেসপন্সিবিলিটি আরো কয়েক গুণ বাড়বে। যারা আজ 20, 22 বছর, 23 বছরে দাঁড়িয়ে রয়েছে, খেয়াল করে দেখো তোমার ক্ষেত্রে আজ সেই রেসপন্সিবিলিটি নেই যে রান্না হলো কি না হলো,
বাবার চাকরি হঠাৎ করে চলে গেছে, অতটাও তোমার কাছে পড়বে না। কিন্তু যদি তোমার বয়স 32 হয়ে যায় তখন তুমি বুঝতে পারবে। তাই আবারও বলছি, অনার্স পাস বাদ দাও, শুধু গ্রাজুয়েশন, আমি বলবো গ্রাজুয়েশন কমপ্লিট করার দরকার রয়েছে। কারণ আমাদের অল ওভার ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গ ছেড়ে দাও, অল ওভার ইন্ডিয়াতে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা স্পেসিফিক কিছু বাদ দিলে গ্রাজুয়েশন একমাত্র কোয়ালিফিকেশন। না মার্কস, না অনার্স পাস, না কোনো ইউনিভার্সিটি ম্যাটার করে। তুমি বাসতলা ইউনিভার্সিটি পাস করে এসো, তা ইউজিসি এফিলিয়েটেড হলেই হলো। বাসতলার ইউনিভার্সিটি থেকে পাস করে এসো, তা ইউজিসি অ্যাফিলিয়েটেড হলেই হলো। সাবজেক্ট ম্যাটার করে না, শুধু গ্রাজুয়েশন। নাম্বার ম্যাটার করে না, এটা করো। আগামীকাল হিস্ট্রি ক্লাস থাকবে, ঠিক রাত 8টা থেকে হিস্ট্রি ক্লাস শুরু হবে। আমাদের ডব্লিউবিসিএস এর জন্য হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। মিস করবে না ক্লাস, লাইভ ক্লাস মিস করলে তুমি সবকিছু মিস করে যাবে। কারণ আর বলার দরকার নেই, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আমি কঠোর বাস্তবতা বিশ্বাস করি, কঠোর বাস্তবতা, যে আমি কোন রকম, তুমি আমার কাছে পাবে না যে আমি তোমাকে ভালোভাবে কথা বলেছি, দেখবে আর তুমি পাবে না। দু একজন যদি কেউ আছো যে সিক্রেট কোডের পর আমাকে তুমি ফোন মেসেজ করে আমি তোমাকে ভালোভাবে কথা বলিনি। এর লাইফে ভালোভাবে কোনো কিছু হয় না। তুমি আজ পর্যন্ত যে অ্যাচিভ করেছো ভালোভাবে হয়নি, খুব স্মুথলি হয়নি। খেয়াল করে দেখো, তুমি যা কিছু, যে কোনো কিছু অ্যাচিভ করেছো তো কিছু, তোমার লাইফের রেসপেক্টে, তোমার যে জার্নি তার রেসপেক্টে কিছু না কিছু সফলতার জায়গা আছে তো, কিছু না কিছু আছে তো। খেয়াল করে দেখো তার পেছনে কতটা তোমার পরিশ্রম রয়েছে। সেখানে বিভিন্ন রকমের মুখ ঝামটা, সেখানে বিভিন্ন রকমের তোমার ইয়ে রয়েছে, মানে কালো দিন কালো রাত এইগুলো রয়েছে। লাইট তো তখন জ্বলবে যখন তুমি সফলতা পাবে, তখন তোমার কাছে সবাই ছুটে আসবে। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, নাম ধরে বলে দিচ্ছি, তোমার মামা মাসি কাকা জ্যাঠা এমনকি পিসিরাও তোমার সামনে যে যে বলছে ভালো কথাগুলো, ওরাই তোমার পেছনে বদনাম করে। জেনে রেখো, শত্রুতা তোমার স্টেশনের পাশে যে টোটো চালায়, তোমার বাড়ির পাশে যে মুদিখানার দোকান রয়েছে, বা পরের স্টেশনে যে লোকটা বাস করে, এরা তোমার শত্রু নয়। যে তোমার সব থেকে কাছে, সে তোমার সব থেকে বেশি ক্ষতি করতে পারে। তাই এই ব্যাপারগুলোকে মাথায় রাখো। সবসময় যেন নিজের রেসপেক্টে ভাবো, নিজের জন্য ভাবো। স্বার্থপরতা, মানে স্বার্থপর এই ব্যাপারটা হয়তো খারাপ, যে আমি একা পেয়েছি আমি একা খাবো, কাউকে দেবো না। স্বার্থপরতা খারাপ জিনিস নয়। স্বার্থপরতা যেটা নিজের জন্য, একান্ত নিজের জন্য, সেটাকে আমি বলছি। থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল হিস্ট্রি ক্লাস মিস করবে না, তাহলে তুমি সবকিছু মিস করে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট। যত সময় আমি রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমাদের সাথে শেয়ার করে দেবো।